কথা হচ্ছিল এশিয়ান পেন শারদ সম্মান নিয়ে, প্রবলেম হচ্ছে শিল্পীদের নিয়ে, আর ক্লাব কর্তাদের নিজেদের প্রবলেম যা চলছিল সেখানে জাজেসরা জড়িয়ে আছে। হঠাৎ করে বঙ্গশ্রী আর বর্ণপরিচয় কেন এখানে এলো? এই সিনের মধ্যে তো তারা নেই। প্রথম কথা, তুমি যে বলছো না যে এশিয়ান পেন্টসের সাথে সাথে কিন্তু আরো সরসম্মানেরও নাম উঠেছে, মানে ইন জেনারেলি উঠেছে কিন্তু খুব কম। উঠেছে এশিয়ান পেন্টসকে নিয়েই মূলত হচ্ছে কিন্তু জেনারেলি অন্যান্য কম্পিটিশনের দিকেও কিন্তু আঙুলটা পয়েন্ট করা হয়েছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আমাদের দিকেও যেমন আঙুল উঠছে, তেমনি আর 5টা আনন্দবাজার করে, প্রতিদিন পুজো পারফেক্ট করে, মানে বড় কম্পিটিশনে আমি বলছি, আলট্রাটেক করে, আরও মিড করে, আমাদের থেকেও ছোট যারা আছে তারা করছে, সবার দিকে কিন্তু আঙুলটা কিন্তু উঠে আছে। আমাদের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে, বিষয়টা ওইটাই, স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করা। নমস্কার। আমি আজকে আবার একটা আরেকটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হলাম আজকে আনকাট নিয়েই। এবার আমরা যখন আলোচনা করছিলাম বিষয়গুলো, আপনারা শিল্পীর ভার্সন শুনেছেন, আপনারা ক্লাব কর্তাদের ভার্সন শুনলেন, তারপরে আস্তে আস্তে করে আপনার জাজেসের বক্তব্য আপনারা শুনে ফেলেছেন, এবং যিনি প্রখ্যাত রিপোর্টার রয়েছেন, সাংবাদিক, তারও বিভিন্ন ভার্সন যেগুলো রয়েছে সেগুলো সব আপনারা জানতে পারছেন। এবার এখানে আরও কিছু মানুষের কথা উঠে আসছে। যেমন দুটো শ্রেণী এখনো পর্যন্ত আমাদের করা হয়নি। একটা হচ্ছে আ শারদ সম্মান যেগুলো হয়, একটা হচ্ছে যে শারদ সম্মান নিয়ে আমরা পুরো আলোচনা করছি, সেই শারদ সম্মানটার এই মুহূর্তে মানে মেইন আলোচনাটাই কিন্তু একটা শারদ সম্মানকে নিয়ে। তাছাড়াও এই শারদ সম্মানের প্রতি যখন আমরা কথাবার্তাগুলো বলছি, আমরা কিন্তু সাথে, সাথে আরও যে বিভিন্ন শারদ সম্মানগুলো আছে তার নিচে, সবাই কিন্তু এই প্রশ্নের মুখে পড়ছে। এবার তাদেরও কিছু ভার্সন থাকে। আমি কিন্তু ওই মেইন যে পেইন্ট শারদ সম্মান তার কথা এখন বলছি না। তার পরের যে শারদ সম্মানগুলো রয়েছে, তাদেরও তো কিছু ভার্সন থাকে, কারণ ক্লাব কর্তারা ইতিমধ্যে অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের আঙুল তারা তুলেছেন। তো আমাদের অনেকদিন ধরেই আলোচনা করার কথাবার্তা চলছিল। কিন্তু যেহেতু এত প্রেশার ছিল, আমরা আসতে পারিনি ঠিকভাবে। তো আমরা কথাবার্তা বলেছিলাম আ যে যাতে ২ জন বা ৩ জন বা ৪ জন যদি আমরা একসাথে হতে পারি, তাহলে একসাথে আমরা ভার্শনটা তুলে দিতে পারি। আমরা যোগাযোগ করেছিলাম লেক গার্ডেন্স বর্ণপরিচয় সাধু সম্মানের পক্ষ থেকে দেবাদিত্য দার সাথে, এবং বঙ্গশ্রী সাধু সম্মানের পক্ষ থেকে সায়ন্তনদের সাথে। এবার তাদেরকে আমরা এক জায়গায় পেয়েছি। আমাদের মনে হয় আমাদের নিজেদেরও তো কিছু কথাবার্তা থেকে থাকে, তাদেরও তো কিছু বলার থাকে। আগে আমরা এই আলোচনাটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাদের নিয়ে কমপ্লেন ক্লাব কর্তৃপক্ষ অলরেডি বলেই দিয়েছে। অনেক ধরনের কমপ্লেন আসছে, কিন্তু আমরা তো তাদের ভার্শনটা শুনিনি। তো আমরা যখন শুনবো একটু সহজ ভাষায় কিভাবে শারদ সম্মান হয়, কিভাবে শারদ সম্মানের পুরো প্রসিডিওর চলে, তারা যখন জাজের সঙ্গে কাজ করে, তারা কি পয়েন্টগুলো দেখে, আগে আমরা বেসিক বুঝি। তারপর কথোপকথনের মধ্যে যদি কোয়েশ্চেন অ্যান্সার যদি থাকে তারপর বুঝবো। তো ১ম এ আমি ওয়েলকাম জানাচ্ছি দেবাদিত্য দা। নমস্কার। তো আমরা দেবাদিত্য দার বলার আগে আমরা মনে হয় যে লেক গার্ডেন্স বর্ণপরিচয় বলাটাই ভালো হবে। এটাতে পাবলিক চট করে বুঝতে পারবে, ঠিক একদম আছে? একদম আর একদম। বঙ্গশ্রী। তো ওয়েলকাম। নমস্কার। 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 আমাকে সহজ ভাষায় আগে বোঝাবে যে এই শারদ সম্মান ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? মানে কি হয় পুজোতে? তোমাদের কর্মকান্ডটা কি চলে? তোমাদের রোল কি? শারদ সম্মান মানে এটা একটা প্রতিযোগিতা। এটা একটা সুস্থ প্রতিযোগিতা। যেমন আর ৫টা প্রতিযোগিতা যেরকম হয়ে থাকে। আ আচ্ছা, তুমি দেখবে বিভিন্ন ক্লাব আ বসে আঁকো প্রতিযোগিতা করে। সে বসে আঁকো প্রতিযোগিতাও তো একটা প্রতিযোগিতা। তো এটাও কিন্তু একটা প্রতিযোগিতা। কিন্তু এটা সহজ সম্মান, মানে যারা দুর্গাপুজো কমিটিগুলো আছে, সেটা দুর্গাপুজো হতে পারে, কালীপুজো হতে পারে, জগদ্ধাত্রী পুজো হতে পারে। এখন অনেক পুজোরই প্রতিযোগিতা হচ্ছে। তেমনি দুর্গাপুজোর একটা প্রতিযোগিতা যেটা আমরা আয়োজন করছি। আমার সাথে সায়ন্তন আছে বঙ্গশ্রীর, ওরাও করছে। অন্যান্য আরো অনেক কোম্পানি আছে, তারাও করছে। এবার দেখো, প্রত্যেকটি আ প্রতিযোগিতারই কিছু প্রসেস থাকে। প্রত্যেকটি প্রয়োজনে কিছু প্রসেস থাকে তাদের নিজেদের মতো করে। তবে ইনিশিয়াল যে ব্যাপারটা, সেটা সবার ক্ষেত্রেই সমান।
যে এখানে ক্লাবগুলো তাদের নাম নথিভুক্ত করে। আমি গিয়ে বললাম যে এই ক্লাবটা হুট করে আমার নাম মানে কমার্শিয়াল পার্ট হয়ে গেল তা কিন্তু নয়। ক্লাবগুলো আগে নাম নথিভুক্ত করে, এনরোল করছে। কাদের মাধ্যমে? কলকাতা শহরেই এরকম কিছু এজেন্সি আছে যাদের মারফতে ম্যাক্সিমাম ক্লাব আমাদের এখানে নাম নথিভুক্ত করছে, আইদার অনলাইন বা অফলাইন, যার যেটা প্রসেস। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে ক্লাব কতগুলো থাকে আর কোন এলাকার মধ্যে প্রতিযোগিতাটা হয়? ক্লাব কতগুলো আছে এখন? দেখো, এন্টায়ার কলকাতা মানে সাউথ, নর্থ, সল্টলেক জোন, হ্যাঁ? মানে সেটা বরানগর অব্দিও ছাড়িয়ে যাচ্ছে, এদিকে সোনারপুর অব্দিও ছাড়িয়ে যাচ্ছে। মানে মানে বর্ণপরিচয় পুরোটাই কভার করছে। করছে। কভার করছে। শুধু আমরা বলে নই, এরাও করছে বা অন্যান্য কম্পিটিশনারও করছে। এবার এবার আমরা সেটা করছি হয়তো অনেক আ প্রতিযোগিতার কিছু মানে আ তারাও হয়তো জোন ডিভাইড করে রেখেছে যে আমরা এতটা অবধি করতে পারবো। তখন প্রত্যেকটি প্রতিযোগিতারই কিছু না কিছু লিমিটেশনস থাকে। সবাই যে সবকিছু পারে তা তো নয়। তাকে তার মধ্য থেকে যতটা পারবে ততটাই তারা করবে। ঠিক, ঠিক। যেমন গত বছর অবধি আমরা কিন্তু সোনারপুর অবধি গেছিলাম। এই বছর কিন্তু আমরা সোনারপুর এর সাইডটা আমরা নিইনি। নাম পড়েছিল কিন্তু আমরা পরে ক্যানসেল করে দিয়েছিলাম। তার কারণ একটা জোনে যদি ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা ক্লাব যদি পড়ে না, আমাদের অসুবিধা হয় না। কিন্তু যখনই ওই জোনটা থেকে একটা ক্লাব বা ২ টো ক্লাব নাম পড়ছে, তখন কি হয়েছে যে শুধু ১ টা ২ টো ক্লাবের জন্যে আমাকে অতটা দূর যেতে হচ্ছে। অনেক তো কস্ট ইনভলভমেন্টও আছে। অনেক কিছুর কস্ট ইনভলভমেন্টও আছে। তা সেটা আমার বা পোষাচ্ছে না আরকি। আমাকে তো সবকিছুই বিবেচনা করে দেখতে হবে। তাই জন্য আমরা এই বছর সোনারপুর জোনটা আমরা নিতে পারিনি। অথচ আমরা বরানগর, টালা ওইসবের সাইডে কিন্তু গিয়ে জাজিং এর আমাদের মানে জোন ছিল। এবার এই ক্লাবগুলো বিভিন্ন এজেন্সির মারফতে, ম্যাক্সিমামটা এজেন্সির মারফতেই হয়। দেখো, কলকাতা শহরে প্রচুর পুজো হয়। সবাই কি নাম দিচ্ছে? ঠিক। ধরো সারা কলকাতায় ৫০০ টা পুজো হচ্ছে। ধরো আমার এই বছর যতদূর আমার খেয়াল পড়ছে 289 না 289 প্লাস 5 আ 294 295 অফিসিয়ালি বর্ণপরিচয়ের এনরোল করেছিল। এনরোল করেছে। এনরোল করেছিল। বুঝতে পেরেছি। গত বছর কিন্তু সেটা ছিল ৩১০ কি ১২ এরকম ছিল। তার মানে গত বছর কিন্তু যে ফিগারটা আমি পেয়েছি, এবছর তো কিছু হলেও তো কমেছে। হুম। কিছু হলেও তো কমেছে। আবার হতে পারে কোনো বছর আবার বেড়েওছে, কোনো বছর কমেছে। এটা হয় মানে ক্লাব যেটা মনে করবে এটা তাদের ব্যক্তিগত ডিসিশন। ক্লাব কোন কম্পিটিশনে ক্লাব নাম দেবে সেটা তাদের ব্যক্তিগত ডিসিশন। আমরা কিন্তু কাউকে জোর করতে যাই না। ঠিক। ঠিক আছে? সারা কলকাতায় তো মানে প্রচুর পুজো আছে। এবং প্রত্যেকটি পুজো কভার করা উম তখন ওই যে আমি তো ১ম এই যেটা বললাম যে লিমিটেশনস, তখন শুধু নাম নিলেই তো হলো না। কভার করতে হবে। কভার না করলে আমি তো মানে প্রপার জাজমেন্ট এ আমি আসতে পারব না। এটা একটা বিষয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা তো শুধু কলকাতা পৌরসভার মধ্যে এটা করি। আমরা দমদমে ঢুকি না। আচ্ছা, আমরা ইভেন কতগুলো আছে পুজো? আমাদের কাছে এবছর মানে আমরা ২০১৮ সাল থেকে শুরু করেছিলাম। ২০১৮ এবং ২০১৯ এ আমরা দমদম অব্দি করেছি। কিন্তু ২০২০ থেকে সমস্যা কি হয়? প্রথম কথা সারসম্মান করতে সবথেকে বড় কথা কি লাগে? স্পন্সর। সেটা কিন্তু আমরা খুব সহজে পাই না। সত্যি, সত্যি সমস্যা হয়। আমাদের কাছে পুজো আমাদের কাছে প্যাশন। আমরা একটা সময় থেকে নিজেরা পুজো করতাম। আমরা নিজের পাড়ায় পুজো যুক্ত ছিলাম। সেখান থেকে ২০১৪ সাল থেকে আমি অন্য সারস সমাজের সাথে ছিলাম। সেখান থেকে আমি ২০১৮ তে শুরু করেছি। আমি আরও ২-৩ টে সারস সমাজের সাথে যুক্ত ছিলাম আগে। ২০১৮ থেকে যখন শুরু করেছি তখন ১৮-১৯ সালে দমদম কেন আমরা নিউ টাউন অব্দি চলে গেছিলাম। কিন্তু ২০২০ সাল থেকে শুধুমাত্র আমরা কলকাতা পৌরসভার আন্ডারেই যতগুলো পুজো ছিল সেই পুজোগুলোকে আমরা নিচ্ছি। সেই জন্য আমরা সোনারপুর, রাজপুরে আমরা যেতে পারি না। কারণ ওটা কলকাতা পৌরসভার বাইরে চলে যায়। প্রথম কথা হচ্ছে যে সারসমান করতে গেলে যেটা সবথেকে বেশি জরুরি না সেটা হচ্ছে পেশেন্স। যেটা অনেকের মধ্যে নেই। দেবাদিত্য দার মধ্যে আছে। খুব পেশেন্স নিয়ে করে। আরো অনেক সারসমাজ কিন্তু কিছু, কিছু সারসমাজ যাদের মধ্যে একদমই নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিটা ক্লাব না
শারদ সম্মানদের না জাজ করে হচ্ছে যারা আমরা যেরকম জাজ করতে যাই না, ক্লাবেরাও জাজ করে। ক্লাবেরাও শারদ সম্মানে জাজ করে। দেখছে যে তারা কিভাবে আসছে, তারা কিভাবে করছে। একেকটা ক্লাব কিন্তু শারদ সম্মানকে মাপকাঠিতে রেখেছে। ১ম সারি, ২য় সারি, ৩য় সারি। আমি জানি না আমরা কিসের বিচারে? টাকার বিষয়। আমি কিছু ক্লাবকে আমি ডাইরেক্ট দেখেছি যে যে কম্পিটিশনে প্রাইজ মানি আছে, তারা সেখানেই নাম দিচ্ছে। তারা অন্য কোথাও নাম দিচ্ছে না। আমি নাম করে বলতে পারি তালা প্রত্যয় ২০২৩ সাল অব্দি আমাদের কাছে নাম দিয়েছে। ২০২৪ সাল থেকে ওরা নাম দেয়নি। পূর্বাচল শক্তি সংঘ ২০২৩ অব্দি নাম দিয়েছে। আমি পরে শুনছি যে আমি যখন এজেন্সিকে জিজ্ঞাসাও করলাম যে, "কি হলো এই ক্লাবের নাম পড়েনি কেন?" না ওরা আ অমুক একটি ক্লাব তারা একমাত্র যেগুলো প্রাইজ মানি আছে সেখানেই নাম দেবে। ঠিক আছে? আরেকজন বলল যে, "না জাজেসরা না এতগুলো শারদ সম্মানকে তারা হ্যান্ডেল করতে পারছে না। তাদের সমস্যা হচ্ছে।" ঠিক আছে, এটা আমি মানলাম যে স এই যিনি শিল্পী থাকেন সেই শিল্পীর পক্ষে সত্যি কঠোর পরিশ্রম হয় যে তারা পুজোটা কিন্তু ১-২ মাসের পুজো না, তারা ১ বছর ধরে পুজোটা তাদের মাথায় চলছে, করছে, তারা ইনস্টলেশন করছে, তো ভাবছি সে মানলাম। তো ঠিক আছে সেটা আমি মানতে পারি। কিন্তু কিছু ক্লাব হতে পারে যে তারা একসময় কিছু ছিল না। তারা এখন বড় হয়েছে। তারা বড় হওয়ার পর তারা এখন ভালো জায়গায় চলে গেছে। তারা এখন বাছ-বিচার করছে যে আমি অমুক জায়গায় নাম দেবো, অমুক জায়গায় নাম দেবো না। সেটা তাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমরা না শারদ সম্মানটাকে না পুরো প্যাশন হিসাবে দেখি। আমাদের শারদ সম্মান থেকে কোনো লাভ হয় না। উল্টে লস হয় আমাদের। কি কারণে মানে এটার লক্ষ্যটা কি থাকে? শারদ সম্মান করার লক্ষ্য কি? তোমার কেন মনে হলো যে শারদ সম্মান করব? ছোটবেলায় যখন পুজো করি না, আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে বটগাছ কিন্তু একজনই। ওই রং কোম্পানি। ওই রং কোম্পানি না আমাদের কাছে নাম নিয়ে বটগাছ। বলছি এশিয়ান পেইন্টস। হ্যাঁ, ঠিক। ওই ওরা রং ওরা ইন্সপিরেশন, এটা অস্বীকার করার জায়গা নেই। ওই রং কোম্পানি আমাদের কাছে বটগাছ। আমরা কিন্তু এই রং কোম্পানি যতই কাদা ছোড়াছুড়ি হোক, কিন্তু শুরুটা কিন্তু রং কোম্পানি থেকে। আজকে অনেক ক্লাব রং কোম্পানিকে কাদা ছুড়ছে, অনেক ক্লাব তার সাপোর্টে কথা বলছে। কিন্তু এটা তো সত্যি কথা, বাংলার দুর্গাপূজাকে একটা অন্য মাত্রায় এনে দিয়েছে এশিয়ান পেইন্টস শারদ সম্মান। আজকে এশিয়ান পেইন্টস শারদ সম্মানকে অনেকে অনেক কথা বলছে। আমি একটা কথা বলব, তারা কি প্রমাণটা দেখাতে পারবে? আগে তো স্ল্যাশ ছিল, এখন কিওক্রাফট করছে শারদ সম্মান। তারা কি সেই প্রমাণটা দেখা যায় এশিয়ান পেইন্টস ভুল? হ্যাঁ, কিছু জিনিস আমার মনে হয়েছে ভুল হয়েছে, যেরকম ২০২৪ সালে হট করে সেরা ১৩ বেরিয়ে গেছিল। সেরা ১৩ বেরিয়েছে, যেখানে সেরা ১২ বেরোয়। ৬ এর জায়গায় ৭ টা প্রাইজ খুব সম্ভবত পেয়েছিল। ৬ এর জায়গায় ৭ টা। ৭টা থেকে ৮টা বোধহয় করে। ৭ টা ৮ টা হয়ে গেছিল। আর সেরা ১২ থেকে সেরা ১৩। এখানে সেরা ১৩ কিন্তু কোনোবার আমরা দেখিনি। এই তো এবার আবার সেরা ১২ হয়ে গেল। শেষ বছরটা কিন্তু হ্যাঁ, কিছু জিনিস আমারও ভুল লেগেছে শেষ বছরে। আমি সেটা মনে করি যার ভুল সেটা ভুল। আমার সেটা বলতে কোনো বাধা নেই। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে আজকে রং কোম্পানির জন্য কিন্তু অনেক ক্লাব আজকে এগিয়ে এসছে। অনেক ক্লাব অনেকের নাম জানতে পেরেছে। আমি যে জায়গায় থাকি যাদবপুরে এশিয়ান পেইন্টস কিন্তু ২ টো ক্লাবকে মানে সন্তোষপুর লেকপল্লী কিন্তু ২ বার এশিয়ান পেইন্টস পেয়েছে। না শ্যামাপল্লী ২ বার পেয়েছে কি ১ বার ভুল পেয়েছে? হয়েছে। শ্যামাপল্লী একবার পেয়েছে। না ২ বার পেয়েছে। সুশান্ত দার সময় ২ বারই পেয়েছিল। আর ২ বার শর্ট লিস্টেড হয়েছিল। একটা অদিতির সময়, একটা হচ্ছে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার। অভিজিৎ দার সময়। শ্যামাপল্লী একবার পেয়েছে। সেখান থেকে কিন্তু যাদবপুরে সেই উন্নতিটা হয়েছে। যাদবপুরের মানুষের কাছে মানুষ পুজোতে এসছে, মানুষ জানতে পেরেছে। এই এশিয়ান পেইন্টস এর জন্যই কিন্তু কলকাতা দুর্গাপুজোর মানুষরা কিন্তু অনেক পুজোর নাম জানতে পেরেছে। আজকে এশিয়ান পেইন্টস এর অনেক ভুল ভ্রান্তি হয়েছে আমি মানছি। সব জায়গায় ভুল হয়। দেখুন সোমনাথদা একটা কথা বলি, বাড়িতে যখন মা রান্না করে না, মাঝে রান্নায় মারাও কিন্তু নুন একটু কম দিয়ে ফেলে। তার জন্য কিন্তু আমরা মাকে কিন্তু বলব না, "না তুমি পারো না করতে। তোমার তো সবকিছু ভুল।" একদমই না। মানুষের ভুলভ্রান্তি দাদা হয়। কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু সেখানে দোষটা কার? সেখানে কি বিচারকের দোষ? না যারা অর্গানাইজার তাদের দোষ? দেখার সেটাই আছে না? আজকে এশিয়ান পেইন্টসকে লোকে আঙুল তুলছে, কিন্তু এই এশিয়ান পেইন্টসের জন্যই কিন্তু কলকাতা দুর্গাপুজোটা লোকে করে। হ্যাঁ, কিছু ক্লাব হয়তো প্রাইজের জন্য করে, তারা হয়তো দর্শকের জন্য করে সেটা আমি জানি না। অনেকে অনেক কিছু বলেছে যে তারা প্রাইজের জন্যই পুজো করে, তাদের কাছে দর্শক যায় আসে না। ঘুরিয়ে কথাটা বলেছে, আমি ডাইরেক্টলি কথাটা বলছি। কিন্তু কলকাতার দুর্গাপুজোর যে জায়গাটা আজকে বানিয়েছে বা কলকাতা দুর্গাপুজোর যে জায়গাটা এসছে, তার জন্য এই রং কোম্পানির যে চরমতম অবদান আছে সেটা আমরা অস্বীকার করতে পারি না। আজকে যতগুলো শারদ সম্মান আছে তারা বলুক তারা কাকে দেখে এসছে। আমরা কিন্তু আমরা কিন্তু এশিয়ান পেইন্টসে কিন্তু আমরা উনার ধারে কাছে যাওয়ার তো ব্যাপারই নেই। আজকে আমরা আমাদের নিজেদের একটা জায়গা বানাবো। কিন্তু এশিয়ান পেইন্টস কে দেখে আমরা শিখেছি। তারা কিভাবে কি করে। আমি যখন পাড়ায় পুজো করতাম, এশিয়ান পেইন্টসকে আসতে দেখতাম।
আনন্দবাজার, পারলে, সারদার্ঘ, বার্জার, নেরোল্যাক আমি অনেককে আসতে দেখেছি। কিন্তু এশিয়ান পেইন্টসের একটা ধরনটাই ছিল আলাদা। আজকে এশিয়ান পেইন্টস আসছে, তাদেরকে আমরা দেখছি, কারণ ২০১০ সালে যখন আমি পুজোর সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের পাড়ায় থিম পুজো হতো, বাঘাযতীন উদয়নের সঙ্গে যখন থিম পুজো হতো না, ওই বাঘাযতীন অঞ্চলে থিম পুজোর স্টার্টিং কিন্তু আমাদের পাড়ার ক্লাব বাঘাযতীন উদয়ন সংঘ করেছিল। এখন বাঘাযতীন আমাদের পাড়ার পুজো ছোট হয়ে গেছে, এখন বাঘাযতীন তরুণ সংঘ ভালো জায়গা নিচ্ছে। বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব লাস্ট ইয়ার সনাতন দা কাজ করেছে, বিবেকানন্দ মিলন সংঘ বাঘাযতীন বিএনসি ব্লক। কিন্তু এই জোনটা কিন্তু আমরা জানতে পেরেছি একমাত্র এশিয়ান পেইন্টসের জন্য। আজকে এশিয়ান পেইন্টসে ভুল ভ্রান্তি হয়েছে আমি মানছি। কিছু জিনিস ভুল হয়েছে, কিছু জিনিস এক্সট্রা ওভাররেটেড লেগেছে সেটাও আমি মানছি। কিন্তু হ্যাঁ, দিন শেষে প্রতিটা কিরকম ওভাররেটেড লেগেছে? শেষ বছরের কথাই বলছি। ওনাদের সেরা ১২ বেরিয়ে যেত ভোরবেলার মধ্যে। যদি ভুল না করি দেবাইতো তো সেরা ১২ ভোরবেলার মধ্যে বেরিয়ে যেত। সেই সেরা ১২ সেরা ১২ না, সেরা ১৩ কখন বেরোচ্ছে? দুপুরবেলা। কোনোবার হয়নি। শেষ বছর হয়েছে। তা ২০২৪ এর কথা বলা হচ্ছে। ২০২৪ এর কথা বলা হচ্ছে। তার মানে কোন পুজোটাকে সামনে রাখার জন্যে এত সমস্যা হয়েছিল? কোন পুজোতে? আমি সেটা আমারও প্রশ্ন না, যে ঠিক কোন পুজোটাকে সামনে রাখার জন্য সেরা ১২ থেকে সেরা ১৩ হয়ে গেল? তাহলে এবছর সেরা ১২ কেন আসলো? দ্বিতীয়ত, এবছর তো অনেকে পেয়েছে। কিন্তু এবছর তো ডিজার্ভও করতো। আমার কাছে, আমি এখনো তোমায় দাঁড়িয়ে বলছি দাদা, কেন্দুয়া আমাদের থেকে প্রাইস পেয়ে। কেন্দুয়া শান্তি সংঘ যথেষ্ট ডিজার্ভ করতো। বেলেঘাটা ৩৩ পল্লী যথেষ্টভাবে ডিজার্ভ করতো। কে ডিজার্ভ করতো না সেটা বলার কথা নেই। কিন্তু ডিজার্ভ করতো। আজকে এশিয়ান পেইন্ট নতুন একটা জিনিস এনেছে, যে নতুন শিল্প, মানে শিল্পী যারা, নতুন যারা শিল্পী, তারা পেয়েছে সেখানে ডিপি শেখাদি, রাসবিহারীর প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কটা পেয়েছে। খুব আমার সত্যি, আমার ব্যক্তিগত দিক দিয়ে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক খুব ভালো লেগেছে। এই একটি ক্লাব ছিল যে ক্লাবটা নিয়ে এখনো পর্যন্ত কেউ একটাও কথাবার্তা বলেনি। সেটা হচ্ছে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক নিয়ে কেন কথা না, বলা, ওরা সত্যি সত্যি ভালো করেছে ওরা। ভালো করেছে। এটা অস্বীকার করার কোনো জায়গাতেই আমরা নেই। এই বছর যেমন দীপিকা করেছে, গত বছরও ওরা করেছিল। গত বছর ওদের থিমের নাম ছিল শপথ। তার আগের ২ বছর প্রদীপ্ত কর্মকার করেছিল। ওই ২ বছর কিন্তু আমাদের তরফ থেকে কিন্তু মানে প্রতাপাদিত্যরাও কিন্তু পুরস্কার পেয়েছিল। গত বছর পায়নি। এই বছর কিন্তু আবার সেরা পুজো পেয়েছে। আমি দিচ্ছি কি? আমাদের টিম এবং ফাইনাল রাউন্ডে যারা জাজেস ছিল, তারা কিন্তু সবাই নিজেদের ফিল্ডে, মানে তারা কিন্তু মানে আমাদের ৪ জন জাজেস ছিল। আমাদের কথা আমি বলতে পারি। ৪ জন জাজেস ছিল। তারা সবাই ওনার মানে হচ্ছে লেক গার্ডেন্স বর্ণপরিচয়। হুম, লেক গার্ডেন বর্ণপরিচয়ের হচ্ছে ৪ টে জাজেস এবারে ফাইনাল রাউন্ডে ছিল। ফাইনাল রাউন্ডে ছিল। ফাইনাল রাউন্ডে। এবার আমি জানতে চাইছি ৩০০ খানা পুজো প্রায় অ্যাপ্রক্স ছিল। ঠিক আছে? এই পুজোটাকে শর্টলিস্টেড করে ফাইনাল রাউন্ডে কতজনের মধ্যে ফাইনাল রাউন্ডেড হয় যখন যাই? ফাইনাল রাউন্ড ২০ টা বা পুজোর এবছর ২৪ টা পুজো আমরা দেখেছি। সেখান থেকে ১০ টা পুজো মানে উইনার হয়েছে আরকি। ১০ টা পুজো মানে আমি বলছি তোমার ২৪ টা যে পুজো ছিল সেটা হচ্ছে ফাইনাল রাউন্ডের যে ৪ জন জাজেস তারা তারা ভিজিট জাজ করেছে। ভিজিট করেছে। তাহলে এই ৩০০ থেকে ২০ পর্যন্ত আসা কতজন মানুষ দেখেছে? কতজন জাজেসরা দেখেছে? আমাদের টিম দেখেছে। কত মোটামুটি তাও? উম দেখুন, প্রত্যেকটি জোনেই মোটামুটি ৪ টে করে জোন আছে। আপনাকে খোলাখুলিভাবে বলি। ৪ টে জোন আছে। ৪ টে আমি জোনে একটা কথা বলি এখানে আমাদের মানে বঙ্গশ্রী হাসছে। কেন হাসছে সেটা একটু আমি জানতে চাইছি কেন হাসছে? না, আমি ওর হাসার এটা আমি বলে দিচ্ছি। এটা দেখুন, প্রত্যেকটি সবসময় না কিছু ইন্টারনাল স্ট্র্যাটেজি থাকে, যেটা কেউ বলতে চায় না। না, না এখানে যখন ক্যামেরায় আছি আমরা আর ইন্টারনাল স্ট্র্যাটেজি কিছু নেই আমরা না, কমপ্লিট আমি তোমায় বলছি। এটা আমি তোমায় বলি। ব্যাপারটা হচ্ছে গিয়ে, দেখো, আমাদের শুধু আমাদের বলে নয়, ওদের বা অন্যান্য যত সরসম্মান আছে, এতগুলো যে নাম পড়ে না? না, আমি শুধুমাত্র এই মুহূর্তে আমি ওর কাছে আসবো। এখন যেহেতু আমরা কথাবার্তা বলছি লেক গার্ডেন্স আর বঙ্গশ্রী আর ফ্রেন্ডস নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, যদি এরকম কখনো হয় বা বাঘাযতীনে বসে কথাবার্তা বলবো পরে এই রুমের মধ্যেই। এখন শুধুমাত্র আমি লেক গার্ডেন্স জানতে চাইছি যে কতজন জাজেস মিলে ভিজিট করে আমরা ৩০০ থেকে ২০ তে কনভার্ট করলাম? বিষয়টা হচ্ছে, আমাদের প্রথম কথা হচ্ছে কি, ৩০০ টার মতো তো নাম পড়লো, যেটা আমি তোমায় বলেছি না, এই বছর ২৯৪ টা নাম পড়েছে। নাম পড়েছে। এবার নাম পড়া মানেই যে তারা কম্পিটিশনের ফ্লোতে ঢুকে গেল, তা কিন্তু নয়। এটা কিন্তু বুঝতে হবে। বুঝতে পেরেছি। আমাদের প্রথম জিনিস যেটা থাকে, আমাদের একটা ব্যানার আপলোডের ব্যাপার থাকে। ডিজিটাল ব্যানার। ডিজিটাল ব্যানার। প্রত্যেকটি কম্পিটিশন আইদার তারা ফিজিক্যাল ব্যানার দেয়,
অথবা ডিজিটাল ব্যানার দেয়। এবার এই ডিজিটাল ব্যানারের কনসেপ্ট কিন্তু বর্ণপরিচয় প্রথম এনেছিল ২০২০ সালে। এবং দেখা দেখি অনেকে করছেও। এটাও হয়তো সেটা কজন স্বীকার করবে আমরা জানি না। কিন্তু আমরা প্রথম এনেছিলাম ২০২০ সালে। এটার তে কি হচ্ছে কি আমরা এই ৩০০ টা ক্লাব ধরুন নাম দিল। প্রত্যেকটা ক্লাবের কাছে কিন্তু ব্যানারটা পৌঁছে যাচ্ছে। আমরা বলছি আপনারা কিছু না, আপনাদের তো ফিজিক্যাল ব্যানার দেওয়া হচ্ছে না। আপনারা যে পুজো কমিটির বাইরে গিয়ে একটা ফেস্টুন টাঙাতে হবে সেটা বলছি না। ব্যানারটা দিচ্ছি, সফট কপিটা দিচ্ছি। আপনারা আপনাদের যে ক্লাবের যে ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সেখান থেকে আপলোড করে দিন। আমরা একটা নির্দিষ্ট সময় দিচ্ছি। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে। নইলে আমরা ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। এবার তুমি বলতে পারো যে কেন ডিসকোয়ালিফাই? কাজই তো দেখলো না। আমি তোমাকে একটা কথা বলি। ধরো সোমনাথ, তুমি তো জীবনে অনেক পরীক্ষায় দিয়েছো। আমিও দিয়েছি, এও দিয়েছে। মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, হ্যাঁ? ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছি। সেখানে কিন্তু আমরাও যখন ফর্মটা যখন প্রথমে ফিল আপ করতাম, মাধ্যমিকে ফর্ম ফিল আপ করতাম যাতে পরীক্ষায় বসতে পারি। ফর্মটা ফিল আপ করলাম, রিকুইজিট অ্যামাউন্ট যেটা রেজিস্ট্রেশন ফি আমরা জমা করতাম। হলো। তারপর অ্যাডমিট কার্ডটা আসতো। তো এইখানে অ্যাডমিট কার্ডটা কিন্তু ওই ব্যানার। এটা বুঝতে হবে। অ্যাডমিট কার্ডটা পেতো। এবার ধরো তুমি অ্যাডমিট কার্ড হলে নিয়ে আসোনি। তুমি কি পরীক্ষা দিতে বসতে পারবে? পারবে না তো? ঠিক তেমনি আমাদের কাছে ওই যে ডিজিটাল ব্যানারটা যেটা আমরা প্রোভাইড করলাম, আমি তোমাকে দিচ্ছি নির্দিষ্ট একটা সময়ে তার ফেসবুক পেজে বা ফেসবুক আপলোড প্রোফাইলে করতে। আপলোড করো। বাস। তুমি যদি আপলোড না করো তখন আমি কিন্তু ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। একটা স্টিপুলেটেড টাইম দিয়ে দিয়েছি। এই বছর মোটামুটি প্রায় ৪ দিনের বেশি সময় পেয়েছে। সোমনাথ, আমি তোমায় বলছি ৪ দিনের বেশি সময় পেয়েছে। কতক্ষণ লাগে এটা আপলোড করতে? তো কতজন এপ্লাই করেছে? তার মধ্যে থেকে ১৯২ টা ক্লাব আপলোড করেছে, বাদবাকি ১০৩ টা ক্লাব আপলোড করেনি। কিন্তু তারা এপ্লাই করেছিল, এনরোল করেছিল। এনরোল করেছিল, এনরোল করেছিল। কিন্তু আপলোড করেনি। আপলোড তাহলে তুমি জাস্ট চিন্তা করো, তার মানে অলমোস্ট 65% মতো আপলোড করেছে, 35% মতো আপলোড করেনি। বুঝতে পেরেছি। তাহলে যদি আপলোড না করে আমি তাদেরকে কম্পিটিশনের ফেজে রাখবো কি করে? আমার তো সেটাই রুলস। আমি প্রথম থেকেই বলা আছে, আমার রুলস রেগুলেশনস আমার বলা আছে। চাইলে আমি তোমাকে দিয়ে দিতে পারি। ক্লাবগুলোর কাছেও সেই ইনফরমেশন আছে। এমনকি এজেন্সি যারা আছে তাদেরকে আমরা ফোন করে বলছি, তোমরা ক্লাবগুলোদেরকে বলো যে আপলোডটা করতে। আমি বহুবার বলেছি দাদা। কিন্তু তারা আমরা আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো, আমরা প্রত্যেকটি ক্লাবের একজন করে যখন নাম পড়ে না, মানে এনরোল হয় আরকি, নাম নথিভুক্ত হয়। তাদের প্রত্যেকটি ক্লাবের একজন করে রিপ্রেজেন্টেটিভকে আমরা একটা গ্রুপে এড করে দিই। আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু সেই মেসেজটা সিন করেছে। সিন করার পরেও সে আপলোড করছে না। তাহলে আমার কি করণীয়? ঠিক। তাহলে আমরা ধরলাম যে আমরা ৩০০ নাম এনরোল এবার করলাম। ১৯২ টা তো এলো। ৯২ টা চলে এলো। এবার ১৯২ এর পরে আমাদের পরের ধাপটা ছিল এই বছর। অন্যান্য বছরের সিস্টেম আলাদা ছিল। তখন যদি গত বছর অব্দি যাওয়া বলা হতো, তাহলে এই ১৯২ টা ক্লাবে কিন্তু আমরা ভিজিট করে জাজ করতাম, সেখান থেকে ৫০ এ আসতাম। ঠিক আছে? এই বছর কি হলো, আমাদের বিভিন্ন প্রতিকূলতার জন্যে এই বছর সত্যি কথা বলতে এই বছর আমরা কোনো স্পন্সরই পাইনি। আমার নিজের পকেট থেকে ৳৫০,০০০ বেরিয়ে গেছে। বুঝতে পেরেছি। কোনো স্পন্সর নেই। এই বছর কোনো স্পন্সরই পাইনি। তাহলে আমি এই বছরটা যদি ব্যতিক্রমী ভাবি, আগের বছর কত স্পন্সর ছিল? ছিল। না, না, একটা অ্যাপ্রক্স। আমি তো মানে বোঝাবার চেষ্টা করছি যে ব্যাপারটা হয় কি? দেখো, মানে আমরা আমরা ঘরের খেয়ে বনের মশতারে যারা দুর্গাপুজো করে, যারা দুর্গাপুজো করছে, ক্লাব কমিটি, ক্লাব সংগঠক যারা, তারাও যেমন ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, আমরাও তাড়াচ্ছি। না, মানে লাভটা কি? মানে একটা কিছু লাভ তো আছে। দেখো, সবসময় লাভের দিকটা দেখলে হবে না। ক্লাব কিছু কমিটির কি লাভ? কিছু তো একটা আছে। আজকে আমি তোমাকে একটা কথা বলি। একটা ক্লাব কমিটি দুর্গাপুজো আয়োজন করছে। সে একটা শিল্পীকে দিয়ে করাচ্ছে কাজ। অনেক মানুষের সেখানে একটা আর্থিক উপার্জনের জায়গা তৈরি হচ্ছে। তাদের তো শিল্পীদের হচ্ছে, কারিগরদের হচ্ছে। ক্লাবের কি লাভ? ক্লাবের কি কোনো আল্টিমেটলি কোনো লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে না কিন্তু। ঠিক তেমনি না, না, ক্লাব আমি একটা কথা বলি।
তাহলে তার মানে কি দাঁড়ালো? আমি বর্ণপরিচয় দেবাদিত্যদার কথা পরিপ্রেক্ষিতে যদি বলি, একটা ক্লাব তারা প্রচুর পরিমাণে সারা বছর খাটছে। আর্টিস্ট নিজের জীবন, প্রাণ সবকিছু দিয়ে দিচ্ছে। আর বর্ণপরিচয়ের মতন যারা সারসম্মান রয়েছে, তারা তারপর পাঞ্জাবি-টাঞ্জাবি পরে গলায় আই কার্ড নিয়ে পুরো একদম স্টাইল মেরে গেল পুরো ভিআইপি ভিআইপি স্টাইলে। আর ওরা সারাদিন ধরে আমি আচ্ছা, এখানে আমাকে বলো এইরকম এইরকম প্যাশন তো আমারও থাকবে। আমিও তো দেখো পুজোর আগে আমি সারসম্মান করব। আমাকে বলো যে করতেই পারো। এইটার একটা তো লক্ষ্য আছে যে আমাদের লক্ষ্য কি? এবার আমি সিরিয়াস টোনে যাই যে আমাদের লক্ষ্য হচ্ছে দুর্গাপুজোকে প্রমোট করা। অবশ্যই, যে কাজটা আছে সেটাকে প্রমোট করা। অবশ্যই। শিল্পীদেরকে সম্মান জানানো। টালাকে সম্মান জানিয়েছো তুমি? তাহলে আমাদের কম্পিটিশন নামই দেয়নি। চলো। আমি তোমাকে বলি আমাকে এই শারদ সম্মানের মধ্যে আমাকে মোটামুটি আ যারা পেয়েছে তাদের একটা যেকোনো নাম বলো। মানে এশিয়ান পেইন্টস পেয়েছে একটা মোটামুটি বলো। যে তোমাদের সঙ্গে নাম দিয়েছে। টালাটা তো নেই। প্রথমাদিত্য রোড পেয়েছে, আর সমাজসেবী পেয়েছে সমস্যা আর এই বছর। এই বছরে আমি তো মানে কথাটা প্রশ্নটা তারপর করব। মানে যেকোনো। আমাদের পুরস্কার পেয়েছে না, বলছো? এশিয়ান পেইন্টস পেয়েছে সেরকম হুম। কোন ক্লাবে তোমার সঙ্গে মানে জয়েন ছিল? নাম দেওয়া ছিল এই মোটামুটি। বছর প্রতাপাদিত্য রোড আমাদের কাছ থেকে পেয়েছে, সমাজসেবী পেয়েছে, প্রত্যয় পাইনি। আ আমাদের এশিয়ান পেইন্টসে পুরস্কার পেয়েছে হচ্ছে গিয়ে বেলা ফ্রেন্ডস। বেলা ফ্রেন্ডস। আমাদের পুরস্কার হয়নি। না, পাইনি, পুরস্কার সেটা পাইনি। আলাদা কথা। আমি প্রশ্নটা করব যে এই ৩ টে এশিয়ান পেইন্টসের এবারে যারা হয়েছে তারা তোমাদের কাছে নাম দিয়েছিল। দুটো নাম দিয়েছিল। ২ টো নাম দিয়েছিল। আরো হয়তো এরকম প্রায় অ্যাপ্রক্স কোটি টাকার পুজোকে তোমরা নাম দিয়েছে। হুম। তাই তো? দিয়েছে। আমি বলতে চাইছি যে আমাদের লেক গার্ডেন্স বর্ণপরিচয় প্লাস বঙ্গশ্রীতে আমরা ছোট পুজোকে তুলে আনার মানসিকতা রাখি নাকি ওই আচ্ছা, ওই কোটি টাকাটাই আমরা সবসময় আমরা রাখি। দেওয়ার চেষ্টা করি? এটাই আমি এটাই আমি বলতে যাচ্ছিলাম। তুমি যদি আমাদের প্রতিযোগিতাটা ১২ বছর ধরে হচ্ছে। তুমি যদি প্রত্যেকটি বছরের যদি রেজাল্ট দেখো, শুধু যে হাই বাজেট পাচ্ছে তা কিন্তু নয়। মিড বাজেট, লো বাজেট। ৩ টে বাজেট ক্যাটেগরিকে ধরেই কিন্তু আমরা পুরস্কার কিন্তু দিয়ে থাকি। কিরকম ভাবে দিয়ে থাকো একটু আমাকে একটু বেসিক ভাবে বোঝাও যে ধরো, কিভাবে সিলেকশনটা হয়? ধরো ফর এক্সাম্পল আমি বলছি, এই বছর দেখো প্রত্যেক বছর আ দেখো জিনিসপত্রের তো দাম বাড়ছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। সবকিছুই দাম বাড়ছে। তো সেই অনুযায়ী লো বাজেটের পুজোগুলো একটু হলেও বেড়েছে। না, লো বাজেট যেটা বলছো সেটা কি বাজেট তোমাদের ফর্মের মধ্যে? হ্যাঁ, মানে ওটাই বলছি। সেটাই বলছি। তোমরা ওখানে ফর্মে ক্যাটাগরি আমাদের করো। মেনশন করা থাকে যে তোমাদের কারেন্ট ইয়ার বাজেট কত, প্রিভিয়াস ইয়ার বাজেট কত। তাতে আমরা বুঝে যাই। এবং এই যে কারেন্ট ইয়ার মানে আমরা যদি একটা এক্সেলে একটা ট্যাবুলেশন শিটে যদি আমি ফেলি, তাহলে আমি ধরো আমি আমাদের ডিসাইড করেছি যে ১৫,০০,০০০ টাকার নিচে যারা আছে তাদেরকে লো বাজেটে রাখবো। 15.01 থেকে 35 মিড বাজেট এবং 35.01 অনওয়ার্ডস হচ্ছে কি বিগ বাজেট। ঠিক আছে? তার মানে আমরা যখন পুরস্কার যখন দিচ্ছি বা যখন আমরা এই পুরস্কার তো আর অনেক পরে আসে। তার আগে যে টপ 80 বাছাই হয়েছে বা টপ 24 বাছাই হয়েছে, সেখানেও কিন্তু ওই মিড, লো এবং হাই ক্যাটেগরির পুজোগুলো ছিল। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আমি সে কথাটা বলছি না। আমি বলছি যে যখন ১৮০ থেকে আমরা ১৮০ টা লিস্ট পেয়ে গেলাম। ঠিক আছে? যে আমরা এদেরকে কভার করব। 192 যেটা 190 আমি কথা অ্যাপ্রক্স হচ্ছে। কথা বলছি। তুমি ১৮০ বলছো। আমরা যখন এইটা ১৮০ টা বা ৯০ টা যখন পাচ্ছি, এইখানের মধ্যে তো মিড, লো, হাই ৩ টেই তো রয়েছে। সবই আছে, রয়েছে? সবই আছে। এবার এদের মধ্যে কম্পিটিশনটা তখন এগোয় কিভাবে? মানে আচ্ছা, এই 180 পুজো যেটা বা 192 যেটা আমি বলেছিলাম এই বছর যারা মানে আফটার আপলোডিং দ্য ব্যানার, সেখানে তারপরের স্টেপটা ছিল হচ্ছে গিয়ে তোমাদেরকে ভিডিও, ছবি পাঠাতে হবে। ভিডিও প্লাস স্টিল। স্টিল। ঠিক। সেটার বেসিসে আমরা জাজমেন্ট করব। করে টপ 80 বাছাই করব। মানে সেটা কি কম্পিউটার রুমের মধ্যেই? কিসের? কম কম কম্পিউটার রুমের মধ্যে না গিয়ে? কম্পিউটার রুমের মধ্যে কি মানে বুঝলাম না তো। ভিডিওটা পেয়ে তোমরা কি অফিসের মধ্যেই সিলেকশন করো না গিয়ে? না অফিসের মধ্যেই সিলেকশনটা হবে কিন্তু তাহলে একটা ভিডিও যেটা জয়ন্তদা বলছে, হুম। যেটা কখনো পসিবল যে আমি চোরবাগানটা এই এত বড় সাইজ আমি এটা আমি ভিডিওতে দেখাতে পারবো? আমি আসছি। দেখো যেটা অনেক কম্পিটিশনই করেনি,
আমরা এই বছর ১ম আমি আরো একটা আমি এখানে প্রশ্ন এড করব। আসলে যেহেতু লেক গার্ডেন্স প্লাস বঙ্গশ্রী তুলনামূলকভাবে স্বচ্ছতা মেইনটেইন করার চেষ্টা করে। কতটা স্বচ্ছ না স্বচ্ছ আপনারা ক্লাব কর্তৃপক্ষরা বলতে পারবেন, আপনারা কমেন্টে জানান। আমার জানার কথা আছে যে যেহেতু তুই হাসিস না ভাই। কমেন্ট কমেন্ট সেকশনটা আমি বলতে পারি, কোনো অসুবিধা না নেই। ঠিক আছে। কমেন্ট সেকশনটা আমি দেখবো যে এ কি কি? কমেন্টটা করছে। ঠিক আছে। কমেন্ট সেকশন আমার সবথেকে ভালো, কমেন্ট সেকশন আমার জানার আছে এই ভাই কারণে। ভাই চলে যাবে, চলে যাচ্ছে। হ্যাঁ, চলে আমার কোনো হ্যাঁ, হ্যাঁ, বলতে কোনো কথা নেই। দাঁড়া, আমি আগে কথাটা বলে হ্যাঁ, দিই। বলে নাও। হ্যাঁ, আমার কথা হচ্ছে এটা কি আমরা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারবো যে তুমি যে ফরম্যাটটা করো, হুম। তুমি কিন্তু ইন্সপায়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এখানে অস্বীকার করার কিছু নেই। মানে ফরম্যাটটা বেসিক লেভেল ধরার চেষ্টা করো। তাহলে বাকি যে ৮০-৯০ টা রয়েছে তারা কি মোটামুটি কি একই কনসেপ্টে যায় যে এই ভিডিও ফাইল দেখে তারা ছাঁটাইটা করে? আমি একটু বোঝার চেষ্টা করছি। দেখো, আমি তোমায় একটা কথা বলি। আমরা এই বছর ১ম এই ভিডিও এবং ছবির প্রসেসটা আনলাম। আনলে এটা। গত বছর অব্দি কিন্তু ছিল না। আমরা কিন্তু এই যে ৯২ টা ধরো এলো, আমরা 192 টাতে ভিজিট করতাম। ভিজিট করে সেখান থেকে সেরা ৫০ এ নামাতাম। এই বছর কি করলাম? এই 192 টা যে পড়লো সেখান থেকে আমরা ইয়ে করে টপ 50 ডিক্লেয়ার করিনি, কিন্তু টপ 80 ডিক্লেয়ার করি। এটা ভাববার বিষয়। তুলনামূলক বোঝা যায় যে হ্যাঁ, এরা বাদ যাবে। বাদ যাবে দেখেও তো একটা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। এক, সেটার সাথেও এই বছর আমরা ১ম এটা করলাম, যেটা হয়তো অন্যান্য কোনো সম্মান হয়তো করে না, এমনকি ধরো এশিয়ান পেইন্টসও হয়তো করে না। আমরা একটা রেইকি করেছি। ও! ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ সবসময় আমরা একটা রেইকি করেছি। তো এটা ঠিক যে সবসময় একটা ভিডিও দেখে আর কি করেছো মানে এটা প্রুফ আছে দাদা? প্রুফ আছে। আছে তো? প্রুফ আছে, আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিতে পারি। মানে আমাকে দেখাতে হবে না। আমি যদি মানে কোনো ক্লাব কর্তৃপক্ষ কিন্তু শোনো, শুনছে যে শোনো ক্লাব কর্তৃপক্ষ আমি এটাই আমি তোমায় মানে বলছি। আমাদের কাছে কমপ্লেন কি আসে শোনো, যে নাম দিলাম, জাজেসই এলো না, আর পুরস্কার দেখছি ডিক্লেয়ার হয়ে এটাই গেছে। এখানেই আমি আসছি। এই বছরও এরকম একটা এই বাঘাযতীন অঞ্চলেরই একটা ক্লাব। হুম। আমাদের কোনো একজন সদস্যর কাছে তার মেসেজ গেছে। তোমাদের কাছে হ্যাঁ, ঠিক আছে। মেসেজ গেছে। আমি ক্লাবের নাম এক্ষুনি আমি বলছি না। বললে বা কি যায় আসে? বলছি না। দাদা বলো না, তাহলে আমাদের তো ক্লাবগুলোর দেখো, ক্লাবগুলো আর্ধেক সময় জানতে পারছে না। ক্লাবগুলো জানে না সেটা তাদের ইয়ে। আমরা রেকি করেছি। ক্লাব কিন্তু জানে না যে আমরা রেকি করেছি। না, এটা কেন হবে? তুমি একটা জাজেস শারদ সম্মানে যাচ্ছে, তারা ক্লাব জানবে না যে আমাদের কাছে আসছে? রেইকিটা আমরা বলে দিয়েছিলাম যে আমরা এই দিন বা এই সময়ের মধ্যে করব। কোন টাইমে যাচ্ছি সেটা তো বলা সম্ভব নয়। সেটা সম্ভব নয়। কারণ আমিও তো প্রত্যেকটি জায়গায় একটা করে কভার করছি। ঠিক কি না? এটা আমি বললাম যে, "সোমনাথ আমি তোমার পুজোতে যাচ্ছি। আজকে যাবো, হ্যাঁ? আজকে ধরো ৫টা নাগাদ যাবো।" হতেই পারে আমি ট্রাফিকের কারণে আমি আটকে গেলাম। বা আমার অন্য কোনো কাজে আটকে গেলাম। আমি করব। মানে তুমি রেকি করেছো? কি করেছি তার প্রমাণও আছে। আমি সঙ্গে, সঙ্গে কি করলাম, ক্লাবটাকে আমি ওই সদস্যের মাধ্যমেই আমরা যে রেকি তার যে আপনার যে রেকি করা তার ছবিগুলো পাঠিয়ে দিলাম তাকে। হ্যাঁ। এটা কি ছিল? এইটা ঠিক। হ্যাঁ, আপনারা তো করে গেছেন। মানে ছবিগুলো তো এটা আমাদেরই ছবি। তার আগের ছবি। হ্যাঁ, ব্যাস। ঠিকই। সেই যে সেই যে তার মানে রেকিটা রেকিটা হয়েছে। আপনি না, তার না, সেই যে রেকিটা করছে, সেই রেকিটা হচ্ছে কতগুলো ক্লাবের মধ্যে হলো জানো? ১৯০ থেকে যেটা ১৯২ টা ক্লাবের রেকি হয়েছে। রেকি হয়েছে। এই রেকিটা কে করতে গেল? আমাদের সদস্যরাই করতে গেছে। জাজ নয় তারা। তারা কিন্তু মানে এটা বুঝতে হবে যে জাজ মানেই যে মানে ফাইনাল রাউন্ড জাজ আর ইয়ের জাজ কিন্তু আলাদা। ফাইনাল রাউন্ডে জাজ ইনিশিয়াল যে জাজিং প্রসেস গুলো যেগুলো আছে সেটা কিন্তু অর্গানাইজেশনের মেম্বাররাই কিন্তু করে। সেই মেম্বারদের বেসিক নলেজ কোয়ালিটি আছে আছে। তো, নলেজ আছে তো? আমি ফর এক্সাম্পল একটা কথা বলি, আমার নিজেরই। তুমি দাদা এর আমি ঊর্ধ্বে। আমি নিজেও জাজিং করি। তুমি ঊর্ধ্বে। তুমি ঊর্ধ্বে শারদ নয়। সম্মান অর্গানাইজ করছো। তোমার এইটুকু নলেজ আছে যে কোনটা কি ভালো খারাপ আমি তোমাকে ধরছি না। তোমার অফিস বয় চলে যাচ্ছে না তো? না, একদমই নয়। তাই দেখাস না মন্টু? একদমই নয়। একদমই নয়। তারা দেখো আমাদের যখন একটা টিম যাচ্ছে, ধরো একটা টিমে ধরো আমি যেটা তোমায় বলছিলাম যে ৪টে জোনে ভাগ করে দেওয়া হচ্ছে ২০টা করে একদম, একদম, একদম। বলছিলাম না? ঠিক। একটা টিমে হয়তো ৪ জন যাচ্ছে। ৪ জনই কি জাজ? তাদের মধ্যে একজন এমন আছে যে জাজমেন্টটা প্র্যাকটিক্যালি করছে। বুঝতে পেরেছি। বাদবাকিরা কিন্তু তারাও কি জাজ করছে কি? তারা হয়তো আরেকটা পার্টের কোনো একটা সিঙ্গুলার পার্টের যেটা থিম রিলেটেড নয়।
ধরো সেফটি 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 প্যারামিটার্স প্যারামিটার্সের। এইগুলো আছে দেখে নিচ্ছে, হুম। সে কিন্তু সেগুলো টিকমার্ক করে পয়েন্ট বসিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম কি আমি? আমি বুঝতে পেরেছি। আমি বলছি এই বঙ্গশ্রী কি সেম কনসেপ্ট হয় মানে এই রেকি রেকি না ওই যে চেক যেটা হয় জাজেসের যে সঙ্গে দেখা সাক্ষাৎ থাকে। আমি যেটা বলছিলাম যে দেখো থিম একজন বুঝছে, হ্যাঁ। বাদ বাকি জিনিসগুলো অন্য কেউ চেক করছে। অনেক জায়গায় আমরা আরেকজন হয়তো মানে যে আমরা অ্যাটেন্ড করছি ক্লাবগুলো কিন্তু তারা তাদের তাদের সিগনেচার মেনে যে হ্যাঁ attend- কেউ যদি পরবর্তীকালে প্রশ্ন করে আপনারা তো ভিজিট করেননি, হতে পারে ক্লাব আছে, হঠাৎ করে প্রশ্ন করে আমার কাছে এরকম এসেছে। আজ থেকে 3 বছর আগে একটা ক্লাব, আমি নাম নিয়ে বলছি, বিধান সরণি অ্যাটলাস ক্লাব একবার এলো। এটা কি মিড ক্লাব না বড় ক্লাব? না ছোট ছোট ক্লাব। লো বাজেট ক্লাব। ঠিক, এগুলো কিন্তু তুমি লো বাজেটের মধ্যে কথাবার্তাগুলো বলছো কিন্তু যাতে তোমার এখন না না আমি বলছি, একটু ভালো স্ট্যান্ডার্ড ক্লাব বলো যেগুলো তোমার সঙ্গে প্রবলেম করেছে। না না দেখো আমার দেখো যেটা ছোটদেরকে বলা তো খুব সহজ। আমার দেখো আমি কি বলছি, তারা আমাকে যেমন বলেছে ঠিক আছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ট্রান্সপারেন্সি মেনটেন করে আমি কিন্তু তাদেরকে শিট পাঠিয়ে দিয়েছি। এগুলো সব পুরো রেডি আছে তোমার। আমি একদম রেডি আছি। গত বছর একটা ছোট্ট একটা ইস্যু হয়েছিল, মানে সেটা মানে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতই একটা ভুল হয়েছিল। আমি একটা ক্লাবের নাম নিচ্ছি, অজয় সংহতি নাম নিয়ে বলছি। তাদের সাথে কি আমাদের সম্পর্ক ভালো নয়? সম্পর্ক খুবই ভালো। একটা ছোট একটা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেখানে তারা কোনো একটা প্রশ্ন করেছিল। আমরা বলেছিলাম যে, "ঠিক আছে তোমাদের যখন ইয়ে হচ্ছে, আমরা জাজিং শিটটা পাঠিয়ে দিচ্ছি।" জাজিং শিট পাঠিয়ে দিয়েছিলাম। আমার কাছে কিন্তু সে ছবি আছে। তোমার দেখাতে পারি। চার্জেস শিটে পাঠিয়ে দিয়েছিলে। জাজিং শিটটা পাঠিয়ে দিয়েছিলাম। সে হয়তো কয়েকটা পয়েন্ট ধরেছে, এইগুলোতে আমার তো পয়েন্ট পাওয়া উচিত ছিল। ও এরকম রিভিউ টাইপেরও হয়? সে সে আমাকে বলেছে যে, "আমাদের পয়েন্ট পাওয়া উচিত ছিল।" ঠিক আছে? তাহলে দাঁড়াও আমি দেখি, খুঁটিয়ে দেখি। এবং সত্যি কথা বলতে হ্যাঁ, হয়তো ছিল। তারপর কি হয় কি? আমরা যখন জাজিং করি, এতগুলো ক্লাবকে নিয়ে করতে হচ্ছে। ঠিক আছে? সেখানে হয়তো ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি আর ব্লান্ডারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা মানতে হবে। ভুল ত্রুটি ছোটখাটো ভুল ত্রুটি হয়তো মার্কস দিতে ভুলে গেছে, হতে পারে। মিস আউট করে গেছে। সেটা আলাদা বিষয়। ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু ভিজিট হয়নি তা নয়। কেউ বলতে পারবে না আমরা ভিজিট করি না। এই যে ৮০ টা ক্লাব যে সিলেক্ট হলো, ৮০ থেকে ২৪ হয়েছে। এই যে ৮০ টা ভিজিট হচ্ছে। আমরা কিন্তু রেকি করেছি। রেকিরও আমাদের কেউ যদি প্রশ্ন করে, আমরা কিন্তু তার প্রুফ দিতে পারবো। ঠিক আছে, একটা মন থেকে সত্যি করে কথা বলো। তুমিই বলো, ধরো তুমিই বলো। মন থেকে বলবে কিন্তু। আমি ধরে নিয়েছি দুটো প্যারামিটারস প্রায় কাছাকাছি একই। মন থেকে বলো কিন্তু। যাকে তুমি দেখতে যাচ্ছ, আমি আমি বলছি লাস্ট 50 বলছি। বাকি ছোটগুলো বাদ দিতে হবে। 50 যেটা হলো। 50 তে যে জাজেসগুলো দেখতে যায় আর যারা কাজ করছে সারা বছর ধরে, তোমাদের মনে হয় যে তোমাদের মানে আমি তোমাদের শুধুমাত্র জাজেসের কথা বলছি না। যারা প্রথম ৫ টা সম্মান ছাড়া বাকি যত সম্মান রয়েছে, সেই ক্যাপাসিটির লোকই দেখতে যায়। মানে আমি বলতে চাইছি যদি আমি দেবাশিস বারুইকে যদি আমি দেখতে যাই, তাহলে দেবাশিস বারুই লেভেলেরই আমি লোক দেখতে মানে যাচ্ছি। বলতে চাইছেন হ্যাঁ, হ্যাঁ, সুশান্ত হ্যাঁ। লেভেলেই লোক দেখতে যাচ্ছি। তাকে তো জাজ করতে হবে। মানে আমি তো আর মানে আমি গিয়ে পরে দেখে পরে জাজ করে দিতে পারলাম না। সে তো মানে অবশ্যই। পড়াশোনার আমি এখন করছি, কলেজে উঠছি, কলেজের ওই লেভেলেই করে দিলাম। এরকম তো নয়। তো তোমার কি সেই লেভেলেরই যাওয়া হয়? প্রথম কথা হচ্ছে যে আমাদের কলকাতার দুর্গাপুজোর আর্টিস্ট কিন্তু মানে এমন না যে সবাই বড়। খুব বড় মাপের শিল্পী হচ্ছে দেবাশিস দা, সুশান্ত দা, ভব দা, সনাতন দা, অনির্বাণ দা, রিন্টু দা এনারা। বা আমি আগেই কথা বলি দীপক কাকু আছেন, অমর কাকু আছেন ওনারা। বন্ধন কাকু ছিলেন। আমার কাছে বড় শিল্পী সুবল কাকু অবশ্যই বড় শিল্পী। তারা যে পরিমাপের শিল্পী না, তাদের যোগ্যতা বিচার করার ক্ষমতা এশিয়ান পেইন্টসের যারা বিচারক তাদের মধ্যেও নেই। আমি খোলাখুলি কথাটা বলছি। ঠিক আছে? এশিয়ান পেইন্টসের বলো, আনন্দবাজার পারলে সারদর্ঘ্য বলো, বার্জার বলো, আরও বড় সারির যারা আছে তাদের বিচার ব্যবস্থার মাধ্যমে তো আমি দেখেছি অনেক সেলিব্রিটিরা যায়। আমার বক্তব্য সেই সেলিব্রিটিরা কি তাদেরকে জাজ করার মতো সক্ষমতা আছে তাদের? তুমিই বলবে, তোমরা হ্যাঁ, আমার সেটাই বক্তব্য। তারা বড় মাপের শিল্পী। তারা আজকে কিন্তু মানে তারা শুধু পুজোটা করছে না, তারা সত্যিকারের শিল্পী। তারা শিল্প সত্তাটাকে নিয়ে তারা চলছে। শিল্প সত্তাকে নিয়ে চলার জন্য কিন্তু আমাকে আর্ট কলেজে পড়তে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আজকে আমি কিছুটা হলেও পুজো বুঝি। কেন বুঝি? কারণ আমি একটা পুজোর সঙ্গে যুক্ত ছিলাম।
এত বছর ধরে দেখছি, জানছি, বুঝতে পারছি। কবে হ্যাঁ, যেরকম ব্যক্তি বলে কিছু ব্যাপার থাকে। আমাদের এবছর পুরস্কার পেল হচ্ছে গিয়ে ছোট সেরা প্রতিমা কে পেল? শ্যামাপল্লী শ্যামা সংঘ। আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল বা আমার ব্যক্তিগত পছন্দ ছিল প্রতাপাদিত্য ত্রিকোণ পাককে দেওয়া। আমি নাম করেই বলছি। কিন্তু বিচারপত্র যারা ছিল বা বিচারক যারা ছিল তারা বলল, ছোট বাজেটের পুজোকেও কিন্তু দেখা উচিত। সব যদি আমরা বড় বাজেটের পুজো দেখতে থাকি, সেটা ছোট বাজেটের পুজোটা কী দোষ করলো? এটা আরেকটা কথা আমার খুব মানে বলতে খারাপ লাগে আমার, যে আজকে যে আমরা করি, আমরা যে শারদসম্মান করছি, স্পন্সরদের একটা ব্যাপার থাকে, একটা এজেন্সির ব্যাপার থাকে। যারা স্পন্সর আর যারা এজেন্সি, আমি ডাইরেক্ট বলছি, আমাকে এবছরও বলেছে, না এই ছোট বাজেটের পুজোগুলোকে না ব্যানার না ফেললেও হবে, বড় বাজেটের পুজোতে ব্যানার ফেলা জরুরি। এটা কে বললো? যারা স্পন্সররা যারা থাকে, Sponsor রা। যারা স্পন্সররা যারা থাকে বা এজেন্সি যারা থাকে, আমার বক্তব্য, আমি নিজে তো ছোট বাজেটের পুজো থেকেই উঠেছি। আমার কাছে ছোট পুজো বড় পুজো না, আমার কাছে বাজেটটা মেন। বড় বাজেটের পুজো, ছোট বাজেটের পুজো। আজকে এজেন্সি আমাকে বলছে যে না, ওখানে ব্যানার ফেলতে হবে না, ব্যানার বড় মানে ক্লাবের নাম মেনশন করে দিচ্ছে, আমাকে ক্লাবের লিস্ট দিয়ে দিচ্ছে, ৬৬ পল্লী, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, কেন্দুয়া শান্তি সংঘ, ওদিকে নর্থে হাতিবাগান, সার্বজনীন, হাতিবাগান সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট, বেলেঘাটা ৩৩ পল্লী, এরকম নাম দিয়ে দিচ্ছে। আমি এইগুলোতেই তুমি ব্যানার দাও। আমাকে বলছে সেই জায়গাতে ব্যানার দিতে। আমি বললাম, দাদা আমি পারবো না এটা করতে, আমি এটা পারবো না। আমাকে আমাকে ছোট লাগবে, ছোট ক্লাব লাগবে। কারণ ছোট বাজেটের পুজো কেন আমি নেবো না? আমি কিসের জন্য নেবো না? আমাদের সবাই যদি বড় বাজেটের পুজোকে দেখতে থাকে, তাহলে ছোট বাজেটের পুজোগুলো কোথায় যাবে? ব্যানার পড়েছিল? অবশ্যই ব্যানার পড়েছিল। ছোট বাজেটের পুজো যতগুলো দেওয়ার ব্যানার পড়েছিল। আমাদের হাত পাতা বাঁধা কেন থাকে জানো? আমরা কিন্তু চাই, দেখুন এশিয়ানের ধারে কাছে আমরা যেতে পারি না। এশিয়ানের মানে ওই বাজেটটার কথা বলছি। এশিয়ান তো আমাদের সত্যি অস্কার ইজ অস্কার। অস্কারে সামান্য একটু এদিক ওদিক হয়, তার মানে অস্কারটা কোনো সরে যেতে পারে না। আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ছোট বাজেটের এই যারা পুজোগুলো, তারা স্পন্সর এই কথা কেন বলবে? এজেন্সি এই কথা কেন বলবে? তার মানে তাদের দাবি হচ্ছে যে বড় পুজোতেই আমাদের শুধু অ্যাডগুলো যাবে, ছোট পুজোকে না গেলেও হবে। ছোট পুজোতে ফুটফলস হয় না। আরে বাবা, ছোট বাজেটের পুজোগুলো কি মানে তাদেরকে সেই জায়গাটা দাও। আজকে টালা প্রত্যয় হুশ করে টালা প্রত্যয় হয়ে যায়নি। না, না, এটা এটা আমার মনে পড়ে যে টালা প্রত্যয় বলছে না, ঠিকই বলেছে। কি বলছে? ঠিকই বলেছে। তখন ২০১৬ সালে যখন ওদের মানে ওরা আমাদের এখানে একবারই নাম দিয়েছিল ২০১৭ সালে। তো এই যে বলছিলাম না যে আমাদের একটা বাজেট ফর্ম লেখা থাকে কারেন্ট ইয়ার বাজেট আর প্রিভিয়াস ইয়ার বাজেট। ফর্ম যখন পেয়েছি না আমি একটু চমকে গেছিলাম। কেন চমকে গেছিলাম? কারেন্ট ইয়ার বাজেট কত? ৭০ লাখ। ও আচ্ছা, আচ্ছা, ভালো ৭০ লাখ। প্রিভিয়াস ইয়ার বাজেট ৭ লাখ। হ্যাঁ? ৭ থেকে ৭০? মানে কি এমন আছে যে ৭ থেকে ৭০? তারপর একটু ফর্মটা ঘেঁটে দেখলাম যে শিল্পীর নাম কি? দেবাশিস বাড়ুই। গিয়ে দেখলাম কাজটা অনবদ্য কাজ। সেবার টালা প্রত্যয় এশিয়ান পেইন্টস পেয়েছিল, আমাদের থেকেও পুরস্কার পেয়েছিল। ঠিক আছে? মানে ওইটাই। এই যে কেন্দুয়া, একটু আগে ওই বলছিল যে কেন্দুয়া তো আগে কি বাজেটের পুজো ছিল? মিড বাজেট? সুশান্ত ভিড়ও কিন্তু সেরকমই হতো। সেরকম হতো না কিন্তু। ওই সুশান্ত শিবানী পাল নামটা গেছে বলেই কিন্তু অতটা ভিড় হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আমার তার থেকে বড় কথা কি জানো দাদা? আজকে সোমনাথ, তোমাকে একটা কথা বলি। আমি খুব কষ্ট, মানে আমি নিজের দুঃখ দিয়ে কথাটা বলছি। আমি ২০২৪ সালের একটা আগের বছরের একটা ঘটনা বলছি তোমায়। হাতিবাগানের একটি পুজো। তাকে আমি ফোন করে বলছি, দেবাদিত্যদা বলছিল না, এই সোশ্যাল মিডিয়ার ছবি, ব্যানার ছবি। আমি হাতিবাগানের ছবিকে বলছি, দাদা ব্যানার ছবিটা দাও। ঠিক আছে? ২-৩ বার বলেছি হোয়াটসঅ্যাপ করে, প্রথমত সে ব্যানার খুঁজে পাচ্ছে না। ২-৩ বার বলছি, হোয়াটসঅ্যাপ করলাম। লাস্ট যখন তাকে ফোন করেছি ১-১.৫ ঘন্টা পর, দাদা ছবিটা পাঠাও। সে আমাকে বলছে, দাঁড়া তো, একটা গালাগালি সে দিচ্ছি। ও ভাবছে আমি হয়তো শুনতে পাইনি। পুরো মাতাল অবস্থায় কথাটা বলেছে। হাতিবাগানের একটি পুজো, হাতিবাগান সার্বজনীন না, আমি সেটা পরিষ্কার করে দিলাম। বাট হাতিবাগানের একটি পুজো। ইভেন আমি এটাও বলে দিচ্ছি যে কিছু, কিছু ক্লাব আছে, আমার বক্তব্য যে এখন তো ২৩ সাল থেকে শুরু হয়েছে যে লাইভ পারফরম্যান্স, তার মাধ্যমে পাওয়া। তা আমার বক্তব্য হচ্ছে এবছর তো বেশ কয়েকটা ক্লাব লাইভ পারফরম্যান্স করেছে। তো তারা মানে সেই ক্লাবগুলো বা সেই একটি ক্লাব, তারা কি মানে মাপকাঠি ধরছিল যে অমুক শারদ সম্মান গেলে তাদেরকে আমরা লাইভ পারফরম্যান্স দেখাবো, এরা গেলে আমরা দেখাবো না? এরকম হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। মানে তোমাদেরকে জাজের ক্যাটাগরিতে আমাদের অবশ্যই হয়েছে। আমি সেটা বলছি তো হয়েছে। আমরা গেছি, গিয়ে কোনো লাইভ পারফরম্যান্সের ব্যাপার নেই। কোন ক্লাব?
হাতিবাগান অঞ্চলের একটি ক্লাব। হাতিবাগানে? হ্যাঁ, ওখানকার একটি ক্লাব। ঠিক আছে? আমি সেখানে গিয়ে দেখছি তার কোনো লাইভ পারফরম্যান্সের ব্যাপার নেই। যে ফার্স্ট রাউন্ডে গেছে তারা লাইভ পারফরম্যান্স দেখেছে। যারা সেকেন্ড রাউন্ডে যাচ্ছে তারা কিন্তু দেখতে পারল না। ফার্স্ট রাউন্ডে গেছে তারা কি একটু বড় লেভেলের সম্মানের লোকরা গেছিল? না ওরকম ব্যাপার না। কোনো ব্যাপার না। ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, উল্টে ফার্স্টের থেকে সেকেন্ডে একটু সম্মানী লোক ছিল। ১ম এ যারা গেছে তারা অতটাও না। ঠিক আছে? তবে তারা বিচার মাধ্যম করার যোগ্য। সেরা ১৫ তে তো সেখান থেকে এসেছিল। সেরা ১৫ থেকে সেরা ৪ হয়েছে। আমরা প্রতিবার ৬ থেকে ৭ টা প্রাইজ দিই। কিন্তু আমাদের এবছর কিছু সমস্যার কারণে, কিছু বাজেট ইস্যুর কারণে আমাদের ৪ টে প্রাইজ দিয়েছি। আমার বলতে বাধা নেই দাদা, যেরকম দুর্গাপুজোর বাজেট ইস্যু হয়, আমাদের শারদ সম্মানদেরও কিন্তু বাজেট ইস্যু হয়। তুমি একটা প্রশ্ন বলছিলে, "কেন শারদ সম্মান করছো?" তুমি একটা কথা আমায় জিজ্ঞাসা করেছো। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি দুর্গাপুজো করে, দুর্গাপুজো দেখে। ওটা আমাদের কাছে প্যাশন, আমাদের কাছে ইমোশন। আমরা নিজেদের পকেটের টাকা কিছু খরচা করলেও কিন্তু আমরা সেই শারদ সম্মানটা করি। আমাদের কিন্তু দুর্গাপুজোকে প্রমোট করা হয়েছে। কারণ ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আমরা বড় হয়েছি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, নট হিন্দু শ্রেষ্ঠ উৎসব। আমরা বাঙালি। তো বাংলার কাছে দুর্গাপুজো হচ্ছে সবকিছু দিয়ে মেন। হ্যাঁ, অবশ্যই তারপর কালীপুজো আসছে। তো কালীপুজো অবশ্যই, বাট যদি দুর্গাপুজোর কথায় আসে না, দুর্গাপুজো আমাদের কাছে একটা ইমোশন, ভালোবাসা। এই পুজোটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। এই এই যে আমরা শারদ সম্মানটা করি না, আমরা করি বা দেবাদিত্য দেব, আরও যারা করে, যাদের কাছে অ্যাকচুয়ালি বাজেট ইস্যু থাকে, তারা কিন্তু আমরা খুব মানে কষ্ট করে করি। এই যে পুজো যে হচ্ছে, পুজো তো ৬-৭ মাস তো খাটাখাটনি থাকে। আমাদেরও কিন্তু ২-৩ মাস খাটাখাটনিটা হয়। স্পন্সর জোগাড় করতে হয়, ব্যানার তুলতে হয়, প্রাইজ আনতে যেতে হয়, এখানে ওখানে। আরেকটা কথা বলবো, এজেন্সি। আমার খুব মানে বলতে আমি ভালো লাগছে আমার একটা কথা, যে আজকে জাম্বোদা নেই। আমি মানে বলা উচিত, জাম্বোদা আজকে একটা জায়গায়, নলিন সরকার স্ট্রিট আর চোরবাগানকে একটা জায়গায় নিয়ে গেছে জাম্বোদা। এই জাম্বোদার হাত ধরেই কিন্তু ২০১৮ সালে বঙ্গশ্রী শারদ সম্মান শুরু হয়। কেউ যদি চায় এই সময় পেপার কাট আমি তাকে পাঠিয়ে দিতে পারি। যখন জাম্বোদা মারা যান এই সময় আমার থেকে জিজ্ঞাসাও করেছিল। আজকে জাম্বোদা নেই, তার ভাই দিব্যেন্দুদা, কৃষ্ণেন্দুদা আছে। এদিকে রাহুলদা আছে, শুভম আছে, শুভজিৎদা আছে, স্যাভিদা আছে, অভিনবদা আছে। আজকে এরা যে করছে না, এরা যে এজেন্সিটা এরা যে চালাচ্ছে, এটা তাদেরকে হ্যাটস অফ। মানে কি এজেন্সির কি কাজ? মানে তাদের যে ব্যানার, প্রতিটা ক্লাবের থেকে ব্যানার পৌঁছে দেওয়া, শারদ সম্মানের মানে অফিস আমি থেকে। তোমাকে বলছিলাম না যে প্রথমে যে এনরোলমেন্ট থেকে শুরু করে। এটা সহজ একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, কি ব্যাপার এটা? তারা শারদ সম্মানে তারা এজেন্ট হচ্ছে এই জন্য যে তারা শারদ সম্মানের ব্যানারগুলো প্রতিটা ক্লাবে ক্লাবে পৌঁছে দেয়। তাদের অফিস থেকে জোগাড় করে, ফর্ম ফিল আপ করা, যাতে সব কিছু করিয়ে দেয়। এবং আমি তাদের অবস্থাটাও ভাবি যে তাদেরকে কত ছোটাছুটি করতে হয়। সত্যি মানে এক একটা অফিসে এক একটা জায়গায়, সেখান থেকে তাদের ব্যানার কালেক্ট করতে হয়। কিছু কিছু শারদ সম্মান আছে যারা কিনা লাস্টে গিয়ে ব্যানার দেয়। তাকে সেই ক্লাবে তাদের ব্যানার পৌঁছে গেছে, আবার তাকে সেই ক্লাবে যেতে হচ্ছে। আবার অন্য ক্লাবে যেতে হচ্ছে, আবার অন্য জায়গাতে ব্যানার কাট করছে। তাদের সত্যি খাটাখাটনিটাকে কুর্নিশ জানাতে হয়। কিন্তু আমাদের কলকাতা দুর্গাপুজোর লোকেরা না ভুলে যাচ্ছে তাদেরকে। ওই পুজোর সময় মনে রাখে, বাকি সময় কিন্তু অত সহজে মনে রাখে না। পুজোর সময় এই থেকে দরকার। আমরা কিন্তু কোনো জায়গা থেকে আমার মনে হয় জাম্বোদাকে আমরা সবাই ভুলে না, যাচ্ছি। শুধু এটা নয়, আমি এটাও তোমায় বলে দেবো যে এই যে এজেন্সির যারা কাজ করছে, হয়তো তারা হয়তো একটা সামান্য একটা রেমুনারেশনে কাজ করছে হয়তো। সেই রেমুনারেশনও পেন্ডিং আছে এখনো। সেই রেমুনারেশনে গত বছর কাজ করেছে, সেই টাকা মার। এই রেমুনারেশনের কথাটা বললো দেবাদিত্যদা, গত বছর কি ২ বছর রেমুনারেশন পায়নি, তা সত্ত্বেও তারা সেই ডেডিকেশন নিয়ে কাজ করে যাচ্ছে, কাজ করে মন দিয়ে কাজ করে যাচ্ছে, মন দিয়ে কাজ করে যাচ্ছে। আমি আমি এই যে জাম্বোদার কথা বলছিলাম, আজকে জাম্বোদা ২০২১ সালে অক্টোবরে মারা যায়। ১৮ই অক্টোবর মারা যায়। ১৭ কি ১৮ই অক্টোবর, আমি ভুলে যেতে পারি, যেহেতু আমি ক্ষমা চাইছি তার জন্য আর কি। জাম্বোদা ২০২১ সালে ৭-৮ টা ক্লাবের টাকা পেন্ডিং ছিল। সেটা পরে আর কেউ বলেওনি। মানে তার পরিবারের কাছেও জানায়নি। তারপর আমি একটা কথা বলছি যে জাম্বোদার এই যে আজকে জয়ন্তদা একটা কথা বলেছে যে আমার পুজোর ডিজাইন করছে, সেই আবার জাজ হয়ে আসছে। জয়ন্তদা একদম উচিত কথা বলেছে। এটা তো সত্যি কথা। একটি শারদ সম্মান আছে, তাকে তার জাজ ছিল একজন ডিজাইনার, সে এখন অফিসিয়াল হয়ে গেছে। এটা সত্যি কথা এটা। ভুল তো কিছু বলেনি জয়ন্তদা। না সে দেখো, মানে ওর যেটা আমি আমি একটা জিনিসই আমি যেটা বলার চেষ্টা করছি এতক্ষণ ধরে, যেটা দেখো, সবকিছুর মধ্যেই ভুলভ্রান্তি আছে, ঠিকও আছে, ভুলও আছে। ক্লাবগুলোর মধ্যেও অনেক ভুল আছে।
কিন্তু সেটা অকপট তাহলে স্বীকার করবে? স্বীকার করবে না। আমি তোমায় একটা কথা বলি। ধরো আমি তোমার ইন্টারভিউ দেখছিলাম। কোন একটা ক্লাবের একজন ব্যক্তি হয়তো বলেছে, আমি নাম নিচ্ছি না এখন। আমি নিয়ে নেবো, তুমি বলো না তাও বলছি। কোনো একটা ক্লাবের ব্যক্তি হয়তো বলেছে যে, আ আমরা হাত জোড় করে দাঁড়িয়ে থাকি। আ আমি তাদেরকে হেল্প করেছি সেই কম্পিটিশন গুলো যাতে উঠতে। তার মানে কি আমি কি ইনডিরেক্টলি ধরতে পারি? আমি কি তাহলে না, আমি কি তাহলে ইনডিরেক্টলি ধরতে পারি? মানে তুমি ওদেরকে হেল্প করেছো, তার বিনিময়ে হয়তো কিছু পেয়ে গেছো। ধরতে পারি কি? আমি কারো নাম নিচ্ছি না, হতেই পারে। দেখো এই দুনিয়াটা না মানে খুব ছোট। গোল দুনিয়া, ছোট্ট দুনিয়া। আমি ১ম এ যখন শুরু করেছিলাম আমার কথাবার্তা বলা, আমি বলেছিলাম না এই যে ৪ টে স্তম্ভ। এই সারা বছর ধরে আমরা না আ একে অপরের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সম্পর্ক তৈরি হয়ে যায়। সেখানে কোনো ক্লাব হয়তো হতে পারে অনেক সসম্মান ছোট সসম্মান হতেই পারে, হেল্প করতেই পারে। হেল্প করতে অসুবিধা নেই। কিন্তু হেল্প করার নাম করে ঠিক আছে আমাকে প্রাইজটা পাইয়ে দিবি। দিয়ে দিবি কিন্তু। এইটা ভুল। এইটা ভুল। কম্পিটিশনকে বলতে হবে আমার, তাকে কিন্তু স্ট্রিক্ট থাকতে হবে। আমি মানে তুমি আমাকে স্পন্সর করছো মানে এই নয় আমি তোমাকে প্রাইজটা দেবো। আর তুমি যদি সত্যিকারের বিচারে যদি যোগ্য হও তাহলে পুরস্কারটা তুমি হয়তো পাবে। এরকম গার্ডস রাখে বর্ণপরিচয়? আছে, আছে তো দাদা? আছে। তো মানে তোমাকে কেউ হেল্প করে দিল তখন তুই ঠিক আছে তোরটা দিয়ে দিচ্ছি, এরকম হবে না। এরকম হবে না তো? কোনোদিন হবে না। যদি কোনোদিন কোনো ক্লাব আমাদের কাছে আমরা যদি আমাদের সেরকম যদি প্রয়োজন পড়ে যে কোনো ক্লাব আমাদের কোনো ব্যক্তি বিশেষে আমাকে হেল্প করলো, হ্যাঁ, কিন্তু ওটা আমি কিন্তু ফার্স্টেই ক্লজ দিয়ে দেবো। তুমি আমাকে ক্লাব করে কিন্তু আমি হ্যাঁ, পুরস্কার মানে দিতে ইফেক্ট পারবো না। ওখানে হবে না। জাজমেন্টে কোনো ইফেক্ট নেই। জাজমেন্ট এফেক্ট হবে না। হবে না তো হবে না। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো। এই ধরো জাজমেন্ট যখন করে, আমি অনেক ক্লাবের কাছ থেকে শুনলাম যে যখন জাজেসরা আসছে তাদেরকে আবার ৫টা ১০টা করে পাসও দিতে হচ্ছে। এই ব্যাপারটা কি ব্যাপার? দেখো আমি জানি না এটা অন্যান্য কম্পিটিশনের ক্ষেত্রে কি আছে আমি জানি না, সেটা আমি বলতে পারবো না। তবে আমাদের কম্পিটিশনে আমি বলে রাখি যে প্রত্যেকটি কম্পিটিশনে তো রুলস আছে। আমরা আ বিভিন্ন জিনিস যেমন দেখতে চাই, আমাদের রুলসে বলাই থাকে you have to submit 5 to 6 ভিআইপি passes। আ আমি যদি ক্লাব হই, আমি তোমাকে ৫টা থেকে ১০টা ৫ থেকে ৬ টা ৫-৬টা পাস দেবো। ভিআইপি পাস দিয়ে দাও। দিয়ে দিলাম। ঠিক আছে? ঠিক আছে? মানে শুধু ওই কম্পিটিশনকে দিতে হবে না প্রত্যেকটা জাজকে দিতে না হবে? শুধু কম্পিটিশন কম্পিটিশনকে ৫টা বা ৬টা দিয়ে দিলাম। দিয়ে দে। যাতে তোমাদের জাজেসরা ঢুকতে পারে এই কারণে কি? না, 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 না। এটা আলাদা। এটা আমাদের অ্যাকচুয়ালি কি হয় কি মানে কি হয় কি স্পন্সর আমাদের জন্য কিছু থাকে না। কিন্তু আমি কিন্তু আ দেখো আমার কি আলাদা করে পাস লাগবে? আমি পুজোর পরে তো অনেক জায়গায় ঠাকুর দেখতে গেছি। পুজোর কমিশন শেষ হওয়ার আমি গেছি ঠাকুর দেখতে। আমার সাথে ব্যক্তির সাথে তো ধরো তুমি একটা ক্লাব, তোমার সাথে আমার ভালো সম্পর্ক। আমি তো তোমাকে ফোন করলাম, আমি আসছি দেখতে। আমি ফোন তো করে নেব। ৫টা ৬টা বর্ণপরিচয় নেয়। তুমি কটা নাও? বঙ্গশ্রী? বঙ্গশ্রী একটাও নেয় না। দেখো তুমি মানে না, ঠিকঠাক করে বলো। হ্যাঁ, বঙ্গশ্রী একটাও নেয় না। তার মানে বঙ্গশ্রী একটাও নেয় না। বঙ্গশ্রী একটাও নেয় না। আর বর্ণপরিচয় ৫ থেকে ৬টা নেয় প্রত্যেকটা ক্লাবের থেকে। সেটা ওরা এবার প্রত্যেকটি ক্লাব আবার অনেক যাদের থাকে না তারা নেয় না। তারা দিল না। দিল না। এবার সেটা ওরা স্পন্সরের ক্ষেত্রে যারা আছে হ্যাঁ, তাদেরকে একটু স্পন্সরদেরকে ভালো দিতে হয়। হয়। না নেওয়ার অনেক কারণও আছে। ১ম কথা হচ্ছে সবথেকে বড় কথা মানে নেওয়াটা আমি উচিত মানে আমার সরি আমি বলব না কারা কি নিচ্ছে না। আমরা নিতে যাই না এইটি একটা কারণে। সত্যি কথা বলতে গেলে যখন আমরা বেরোই, হ্যাঁ, এটা সত্যি কথা স্পন্সররা মাথা খারাপ করে দেয়। যে অমুক জায়গায় আমরা যাবো, পাস লাগবে। ইভেন আমরা খোলাখুলি বলে দিচ্ছি, কিছু স্পন্সর বলে দেয় যে তোমাদের আমি স্পন্সর তখনই করবো যখন আমি দুর্গাপুজোর পাস পাবো। কটা পাস পাবো? মানে ওই একেকটা ক্লাবে ২ ৩ টে করে বলে দেয়। তখন তোমাদেরকে ক্লাবকে অ্যাপ্রোচ করতে হয়। তখন না, সত্যি বলি না। আমরা বলি না। আমরা বলি না। কেন? তখন আমরা বলি যে হ্যাঁ, কি হয় তখন আমরা বলি যে আমরা অন্য কোথাও থেকে পাস জোগাড় করে নট ক্লাবের পাস, সত্যি অন্য। করে বলছো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি ওকে জাজ সাজিয়ে দাও? না, ওইগুলো আমরা করি না গো। ওগুলো পছন্দও করি না। আমি নাম আমি আমি তোমাকে একটা বলছি। আরে আমি একটা স্পন্সরের নাম বলছি। তাকে যখন স্পন্সরের কথা বলা হয়েছিল, আমি জাজমেন্টে বেরোবো, আমি সেলিব্রিটির সাথে ছবি তুলবো, আমি বাইক নেবো। আরে ভাই আমি তখন বলছিলাম আচ্ছা আমি ডাইরেক্ট বলছিলাম দাদা উনি একজন স্পন্সর। উনি স্পন্সর, আমি বেরোবো,
আমি জাজমেন্টে বেরোবো। তুমি জাজের আমি তখন ওভাবে তো বলতে পারি না, সিনিয়র মানুষরা। আমি বলেছিলাম, আচ্ছা দাদা তুমি জাজের তো বেরোবে, কিন্তু জাজমেন্টটা তো একটু ঠিকঠাক হওয়াটা জরুরি। না না, আমি বুঝি, পুজোটা বুঝি, আমি পুজোটা বুঝি। আচ্ছা পুজো বুঝো, আচ্ছা তুমি পুজো বুঝতে পারো দাদা। আমি তখন একটা বললাম, তুমি যখন প্যান্ডেলে গিয়ে দাদা তুমি কি দেখবে সবার আগে? সবার আগে আমাকে বলো দাদা, তুমি প্যান্ডেলে গিয়ে কি দেখবে? তোমার তো একটা ভালো শিল্পর সাথে যুক্ত তুমি। সে সবার আগে বলছে যে ঠাকুরটা কিরকম দেখতে হয় সেটা জরুরি। আমি তখন একটা বললাম, ঠাকুর কিরকম? ঠাকুর আমাদের মনের, কিন্তু ঠাকুর সব এক। আমরা নতুন শিল্প সত্তাকে তুলে ধরি, নতুন নতুন আর্টটাকে, মানে আমরা না, সরি, শিল্পীরা নতুন নতুন আর্ট ধরে। কিন্তু মা আমাদের কাছে মা, সোজা বাংলা কথা। মায়ের প্রতিটা রূপ আমাদের কাছে সব রকমভাবে ভালো লাগে। হ্যাঁ, তবে কিছু কিছু আমি দেখেছি যে, যেটা আমার মনে হয়েছে যে কিছু কিছু ঠাকুরের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। যীশু খ্রিস্টর সাথে কোনো একটা মায়ের তুলনা করা হয়েছিল, তো সেখানে আমার মনে হয়েছে যে না, মা আমাদের কাছে মা, প্রতিমা আমাদের কাছে প্রতিমা। প্রতিমাকে না আমরা কারোর সাথে তার তুলনা করতে পারি না, কোনো অন্য রূপে দেখতে পারি না। এই আমি প্রতিমা দেখতে গেলে প্রথম যে জিনিসটা দেখা উচিত সেটা হচ্ছে অ্যানাটমি। আমি ধরো আমার 10টা হাত, আমার ডান মানে মা দুর্গা 10টা হাত, বাঁদিকের হাতগুলো এতটা মানে এতটা আছে 1 ফিট, আর ওইটা হয়ে গেছে 1.5 ফিট। এরকম হয়? হ্যাঁ, আছে, আছে। এটা কি জাজ ধরে না তুমি ধরো? আমরাও ধরছি, জাজও ধরছে, ফার্স্ট আমরা ধরছি। কারণ তোমার তো অনেক বেশি এক্সপেরিয়েন্স। দেখো, আমি আমি তোমাকে তাহলে একটা কথা বলি, তুমি অলরেডি ইন্টারভিউ নিয়েছো, সেই ব্যক্তির একটা কথা বলছি। যে দেখো, সে বলেছিল কিন্তু তোমার ইন্টারভিউতে, যে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ, 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 হ্যাঁ। যে পরীক্ষা দিচ্ছে সেও কিন্তু বুঝতে জানে। পারে। আর আমরা এত বছর ধরে কিন্তু জাজিং করি, তুমি একটু আগে হাসির ছলেই হয়তো কথাটা হচ্ছিল, মানে আমরা কি সেই যোগ্য কি না? আমরা এত বছর ধরে জাজমেন্ট করতে 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 সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমরা অর্জন করেছি। আমরা এমনি এমনি হুট করে গেলাম আর যে ও আচ্ছা আচ্ছা কি বাহ সুন্দর হয়েছে, না তা কিন্তু নয়। আমরাও কিন্তু সেই অর্জন করেছি সেই জায়গাটা, এত বছর ধরে সেটারও কিন্তু এক্সপিরিয়েন্স। না, এখানে কিন্তু আমার মনে হয় যে এবং আমাদের কিন্তু নিজেদের মধ্যেও কিন্তু কিছুটা হলো শিল্প সত্তা থাকে। আমি আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি নিজে কিন্তু মানে পেইন্টিংয়ে আমি 3rd ইয়ার অবধি করেছি উইথ ডিস্টিংশন। তুমি যদি দেখতে যাও, আমি এখনো সেই পুরোনো সার্টিফিকেটগুলো রেখে দিয়েছি। কিন্তু বিভিন্ন কারণে হোক আমি আর সেটা পার্সিউ করতে পারিনি ফর ফিউচার পারপাস, কিন্তু আমি করতে পারিনি। কিন্তু আমরাও যে বুঝি না তা নয়, ঠিক আছে? আর এত বছর ধরে জাজিং করছি, সেখানে একটা জাজিং প্যারামিটার, তুমি একটা স্ট্রাকচার তুমি দাঁড় করাচ্ছ, ব্যাকা না তারা সেটুকু তো বোঝার ক্ষমতা আছে রে বাবা। আমি দেখছি একটা ব্যাকা ওইটা দরকার নেই, ব্যাকা করে রেখে দিয়েছে। আমাকে বোঝাচ্ছে, আমাকে কি বোঝাচ্ছে, না এটা একটু অন্যরকম। সেও কিন্তু বোঝাতে পারছে না এটা কেন হচ্ছে, সেও কিন্তু বোঝাতে পারছে না। হয়েছে এরকম ব্যাপারটা, সেটাই আমরা যে বুঝি না তা না আমরা, এবং সেটার এথিক্যালি প্রপার জাজমেন্ট করে কিন্তু আমরা সেটা ডিক্লেয়ার করি। এবং হ্যাঁ, এতে কি হয়, ছোটোখাটো হয়তো ভুলভ্রান্তি থেকে যায়। এবং এবছরও অনেক ক্লাব আমাকে প্রশ্ন করেছে আমরা কি পুরস্কারটা পেতে পারতাম না? নিশ্চয়ই পেতে পারতেন। সেই সমস্ত ক্লাব লাস্ট ফাইনাল রাউন্ডে যেতে গেছিল, তারা ভালো মাংস পেয়েছে। কিন্তু ওই যে প্যারামিটার আমাদের আছে, যে প্রত্যেকটি ক্যাটেগরি ওয়াইজ দেখতে হবে, ছোট বাজেট, মিড বাজেট, লো বাজেট, মানে সরি হাই বাজেট, লো, মিড, হাই, প্রত্যেকটি ক্যাটেগরি থেকে প্রথম সারিতে কোন পয়েন্ট পেয়েছে সেগুলো আমরা নিয়ে গেছি। হয়তো তাহলে যদি এখন সবই তাহলে আমাকে হাই বাজেটই সবাইকে দিয়ে দিতে হয়, সেটা আমি করতে পারবো না। কথা হচ্ছিল এশিয়ান পেইন্টস শারদ সম্মান নিয়ে। প্রবলেম হচ্ছে শিল্পীদের নিয়ে। আর ক্লাব কর্তাদের নিজেদের প্রবলেম যা চলছিল সেখানে জাজেসরা জড়িয়ে আছে। হঠাৎ করে বঙ্গশ্রী আর বর্ণপরিচয় কেন এখানে এলো? এই সিনের মধ্যে তো তারা নেই। একটা সেকেন্ড, প্রথম কথা তুমি যে বলছো না যে এশিয়ান পেন্টসের সাথে সাথে কিন্তু আরো সম্মানেরও নাম উঠেছে, মানে ইন জেনারেলি উঠেছে। আর জেনারেলি হ্যাঁ। জেনারেলিও একটা উঠেছে, কিন্তু খুব কম। উঠেছে। এশিয়ান পেন্টসকে নিয়েই মূলত হচ্ছে, কিন্তু জেনারেলি অন্যান্য কম্পিটিশনের দিকেও কিন্তু আঙ্গুলটা পয়েন্ট করা হয়েছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আমাদের দিকেও যেমন
আঙুল উঠছে তেমনি আর ৫ টা আনন্দবাজার করে। প্রতিদিন পুজো পারফেক্ট করে। মানে বড় কম্পিটিশনে আমি বলছি। আল্ট্রাটেক করে। আরো মিড করে। আমাদের থেকেও ছোট যারা আছে তারা করছে। ঠিক আছে? সবার দিকেই কিন্তু আঙুলটা কিন্তু উঠে আছে। আমাদের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। বিষয়টা ওইটাই। স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করো। আমরা দেখো প্রত্যেকটি জায়গাতেই না ভুল ঠিক ভুল থাকে। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ভুলভ্রান্তি হয়। কিন্তু আমরা পক্ষপাতিত্বটা করি না। তোমার সাথে আমার ব্যক্তিগত রিলেশন ভালো থাকতেই পারে। কিন্তু যখন আমি জাজমেন্টে যাচ্ছি, আমি কিন্তু ফিরেও তাকাই না। তার মানে বলছেন যে আমি আমি আ আমি আমি বর্ণপরিচয়ের ক্ষেত্রেই বলতে পারি। হ্যাঁ, যেমন আমার কাছের একটা পুজো, আমার কাছের পাড়ার একটা পুজো হচ্ছে যতুপাড়ায় ৯৫ পল্লী। হুম। ২ বছর আগেকারই ঘটনা। আমাদের সবাই চেনে। পাড়ার লোক হিসেবে সবাই চেনে। তার সাথে আমার নিত্যদিন দেখা সাক্ষাৎ। আমার আমার ডাকনাম নিয়ে বলছে, "ও তুই এসেছিস?" আমি ওই মোমেন্টে আমি তাকে কিছু বলিনি। মার্কশিটে কিন্তু আমি নোট করে দিলাম ক্যানসেল। কেন? প্রপার জাজ হ্যান্ডলিং হয়নি। প্রপার জাজ আমার সাথে তোমার ব্যক্তিগত রিলেশন থাকতেই পারে। যখন আমি ওইখানে যখন যাচ্ছি, তখন কিন্তু আমি তোমার চেনা পরিচিত নই। আই এম ভিজিটিং ইউর ক্লাব অ্যাজ এ জাজ। তো সেই ইয়েটা থাকতে হবে। আমার আচ্ছা, ১ম কথা হচ্ছে ২০২২ সালটায় মনে আছে কলকাতার অনেক পুজো কমিটি তারা একটা লিস্ট বার করলো যে তারা এই কম্পিটিশন ছাড়া অন্য কোথাও নাম দেবে না। তারা এই লিস্টটা বার করলো। কতগুলো লিস্ট? ৩৫ থেকে ৩৭ টার মতো লিস্ট বার করলো। তোমরা ছিলেন? না, আমরা ছিলাম না। আমি অনেক তো ছিলাম না। আমি ছিলাম না। অনেক বঙ্গশ্রী ছিল না? আমাদের মানে যারা বের করেছিল আরকি, তার মধ্যে থেকেও অনেকে পরে তারা হয়তো আরো অনেক কম্পিটিশনের নাম দিচ্ছিল না। পরে আবার অনেকের নামও দিয়েছে। ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও আমাদের সেই বছরও প্রায় ২০০ র উপরে নাম হ্যাঁ, কেন নাম দিচ্ছিল না? নাম দিচ্ছিল না তাদের। না, তাদের বক্তব্য হচ্ছে যে অনেক কম্পিটিশন হয়ে যাচ্ছে, অনেকে আসছে, অনেকে জাস্ট ঘোরার জন্য আসছে, দেখার জন্য আসছে, পাস নেওয়ার জন্য আসছে, অনেক কিছু আসছে। এটা সত্যি মানে তখন আমার মনে হয়েছিল যে না, এটা কী হচ্ছে? এটা তো আমরা কি দোষ করলাম? আমরা এত কষ্ট করে কম্পিটিশন করছি, স্বচ্ছতা বজায় রেখে কম্পিটিশন করছি, সারসম্মান করছি, তা আমাদের সাথে জিনিসটা কেন হলো? অন্যের দোষের ২০২৫-এ এসে আমার মনে হয়েছে যে তখন সেই ডিসিশনটা ঠিক নিয়েছিল তারা। কেন আমার মনে হয়েছে যে মানে তুমি সোমনাথদা, তুমি এই নেক্সট ইয়ার দেখবে বা এবছরও তুমি দেখেছো অনেক মানে ক্লাবের প্যান্ডেলে না সব ৩-৪টে এরকম ব্যানার্স পড়ে আছে, আমি জীবনে নাম তো শুনিনি। মডেলদের ছবি দেওয়া, ৩-৪টে মডেলদের ছবি দেওয়া, অমুক শারদ সম্মান, অমুক সম্মান। শুধু মডেলের ছবি। মডেল মানে তারা মানে একদম তারা প্রফেশনাল মডেলও না। মানে কাকিমা, জেঠিমা এরকম কাউকে নিয়ে আর ছবি তুলে ব্যাপারটা এদের। আরও কিছু অনেক XYZ অনেক শারদ সম্মান দেখেছি যে আরও সবথেকে বড় আমি তোমায় বলতে পারছি, যখন আমরা পুজো করতাম আমাদের সাথে আ এমন দেখেছি যে আমাদের কাছে ৫০টা ব্যানার পড়েছে, এসছে মাত্র ১৫ থেকে ১৭টা। আর প্রত্যেকটা বড় কম্পিটিশন কিন্তু ছোট পুজোতে যায়। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে যে এশিয়ান গেম বলে এশিয়ান গেম সব পুজোতে যায়। এশিয়ান সব পুজোতে যায়। ছোট কম্পিটিশন যারা আছে তারা কিন্তু যায় না। আজকে আমার কাছে ব্যানার বলে ৪০টা, আসছে ১৫-১৬টা। না অনেক বড় কম্পিটিশনও অনেক ইয়েতে যায় না। সেটা দেখো, সেটা হতে পারে বড় কমিটি, কিন্তু আমি এশিয়ানের ক্ষেত্রে বলছি এশিয়ান গেম সব জায়গায় যায়। তো সেই সময় মনে হয়েছে যে ভাই আমার তো কোনো দোষ করিনি। লিস্টিংটাও হ্যাঁ, লবি লিস্টিংও হয়েছে। যাদের নিজস্ব কাজের লোক তারা থেকেছে, বাদ গেছে। বাট হ্যাঁ, কিছু, কিছু পুজো আছে যারা আছে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চলে এসছে। তারা নাম দিয়েছে, তারা সব কিছু নাম দিয়ে হ্যাঁ, এখনও কতগুলো পুজো আছে। আমাদের এখানে মুদিয়ালি নাম দেয় না, সমাজসেবী নাম দেয় না, বালিগঞ্জ কালচারাল নাম নেয় যা, পূর্বাচল শক্তি সংঘ নাম দেয় না, টাকার প্রত্যয় নাম দেয় না। আমি বলে দিলাম। এটা কিন্তু তোদের ক্ষেত্রে বললি। হ্যাঁ, বঙ্গশ্রীতে তারা নাম দেয় না। আমি তোকে বলে দিচ্ছিলাম। এমন না যাওয়া হয় না, অবশ্যই যাওয়া হয়েছে, আগে যাওয়া হতো। বাট তারা নাম দেয় না ২২ সাল থেকে। আগে আরও কয়েকজন নাম দিত, তারা এখন থেকে আমার নাম দিচ্ছে। এমন না সম্পর্কের এখন খাতিরে। তোমাদের এখানে যে সমস্যাটা কোথায় আছে? মানে তোমাদের মতন যারা শারদ সম্মান করছে, তোমরা ধরো আমি ধরে নিলাম যে কেউ পাস নিচ্ছে না, কেউ ৩-৪টে পাস নিচ্ছে আর খুব ভালোভাবে করছে, স্বচ্ছভাবে। সমস্যা কোথায় রয়েছে? মানে এই যে ৯৫টা পুরস্কার রয়েছে মানে শারদ সম্মান, তোমার কি মনে হয়? তুমি তো প এতদিন ধরে চালাচ্ছ। ৯৫ এই যে যারা ৯৫ শারদ সম্মান যারা আছে না, তারা ব্যবসা করতে নেমেছে। আমি অন ক্যামেরা কথাটা বলে দিচ্ছি। আমি যদি ভুল বলে থাকি তারা ব্যবসা করতে নেমেছে। কিরকম একটু বুঝিয়ে বলো। ব্যাপারটা হচ্ছে ব্যানার স্পন্সর দিল, ক্লাবের মধ্যে ব্যানারটা ফেললো। হুম।
স্পন্সরের টাকাটা আমরা পেয়ে গেলাম, হুম। হ্যাঁ? ব্যাস আমরা গেলাম না। আমরা প্রাইজ দিচ্ছি কি দিচ্ছি না, সত্যি কথা বলতে গেলে না ক্লাবগুলো এত খাটাখাটনি করে থাকে, এত রাত-জাগা করে থাকে, ক্লাবেরদেরকেও আমাকে হ্যাটস অফ বলতে হয়। তারা রাত্রি ৩টে-৪টে অবধি তারা জাজেসদের অ্যাটেন্ড করে। কিছু না খেয়ে বা খাচ্ছে, খেতে হট করে, "এই অমুক সর-সমান বড় চলে আসলো।" তারা খাবার ছেড়ে চলে আসলো। হয়, বোঝানোর এটা জন্য। হয়। এটা সত্যি এটা কথা। সত্যি হয়। কিন্তু একটা কথা কি বলো তো দাদা, সোমনাথ দা, যে আমি মানে সোজা বাংলা কথায় বলছি, কিছু, কিছু সারসম্মানের জন্য না আজকে সত্যিই কলকাতা দুর্গাপুজোর জায়গাটা খুব খারাপ হয়েছে। কত পার্সেন্টেজ আছে তাতে? 60% আমি বলব। 60%? 60% আমি বলব। আমি 60% বলব। কারণ আমি দেখো কি হচ্ছে কি, কিছু সসম্মান আছে যারা সত্যি করে ভালোভাবে কাজ করার চেষ্টা, এই দেখো আমি বা বঙ্গশ্রী, আমাদের কিন্তু প্রফিটের কোনো জায়গা নেই। আমাদের প্রফিট ওরিয়েন্টেডই নয়। উল্টে আমাদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তোমাকে শুরুতেই কি বললাম? আমার পকেট থেকে ৫০,০০০ টাকা বেরিয়ে গেছে। আমার নিজের পকেট থেকে ৫০,০০০ টাকা বেরিয়ে গেছে। ঠিক আছে? বিষয়টা হচ্ছে গিয়ে আমরা একটা স্বচ্ছতা মেইনটেইন করে করার চেষ্টা করি। প্রত্যেক বছর করি। কিন্তু কিছু সসম্মানের জন্যে, কিছু সবসময় খারাপ কাজ করছে বলে আঙুলটা তো আমাদের দিকেও উঠছে। না, অ্যাকচুয়ালি দাদা আমার যা দেখো, তোমাকে দেখো, যে ভুল করছে আর আমি যদি সেই অন্যায়টা দেখেও আমি যদি চুপচাপ করে থাকি, হ্যাঁ, অন্যায় সইছি, সেটাও কিন্তু একটা ভুল। তার মানে আজকে আমাদের বসার কারণ ওই একটাও, ওই একটাই কারণ। তাই তো? একদম। আ অন্যায় যে করে এবং যে অন্যায় সহে, সে সমানভাবে দোষী। ঠিক। কি উপায় আছে একটু বলো? আমরা ২০২৬ এ একটা নতুন জাজমেন্ট সিস্টেম দেখতে চাই। আমরা নিজেরা হ্যাশট্যাগ চালাচ্ছি সুস্থ কম্পিটিশন, শুদ্ধ জাজমেন্ট। এর একটা হ্যাশট্যাগ চালানো হচ্ছে। যাতে ২০২৬ এ ক্লাব কর্তৃপক্ষদেরও যেন মনের মধ্যে তিক্ততা না থাকে। আর যারা জাজেস হোক, শিল্পী হোক, সবারই যেন মধ্যে একটা ফুর্তিটা থাকে, আনন্দ থাকে। দেখো কি করা উচিত তোমাদের মনে হয়? দেখো, ২০২৬ যেটা সবথেকে আগে করা উচিত কি জানো দাদা? যে এক্সাক্টলি কারা জেনুইন সেটা কিন্তু ক্লাবরা বুঝতে পারবে না। সেটা ঠিক করবে। এজেন্সিকে ঠিক করা উচিত তারা। তারা সবার সাথেই ঠিক করবে। মানে যারা আছে, যারা যারা তুমি বলতে গেছো এই যারা ব্যানার-ট্যানার দেয়, যারা দেয়, আমি নাম নিয়ে বলছি, রাহুল দা, কৃষ্ণেন্দু দা, অভিনব দা, স্যাভি দা, শুভম, এদের তারা কথা ঠিক বলছি। করবে যে তারা ঠিক করবে যে তারা, হ্যাঁ, অবশ্যই তারা ঠিক করবে। কেন বলছি? কারণ তারা সবার সাথে কথা বলছে। তারাও তো কিছু না কিছু কোনো না কোনো পুজোর সঙ্গে যুক্ত। তাদেরকে একটু কথা বলে বুঝতে হবে যে অ্যাকচুয়াল জাজমেন্টটা হচ্ছে কি হচ্ছে না। আমি মনে করি যে কিছু, কিছু শারদ সম্মানের জন্য আজকে আমাদের দিকে আঙুল উঠছে। আমি রঙের কথা বাদ দিচ্ছি, রং তো সবার ওপরে। কিন্তু কিছু কিছু সরাসরি আমাদের তো আঙুল উঠছে। আজকে আমি নিজে পুজো করে তো দেখেছি যে সত্যি, সত্যি আসে না। ২০২৪ সালে যে কম্পিটিশনটা আমি দেখেছি, ২০২৫ সেই কম্পিটিশন আমি দেখলামই না। বুঝতে পেরেছি। তাহলে কি হলো লাভটা? আমার একটা জিনিস দেখে এবছর আমি একটা ক্লাবের নাম নিয়েছি, জয়রামপুর সার্বজনীন। হুম। বেহালার একটু ভেতরের ক্লাব। ঠিক আছে? জয়রামপুর পোস্ট অফিসের ওইদিকে। সে ফেসবুকে মানে ওই পঞ্চমী কি ষষ্ঠী ওরকম টাইমে একটা ফেসবুকে পোস্ট করেছিল এবং ফোরাম ফর দুর্গোৎসবকে ট্যাগ করে পোস্ট করেছিল। যে আমাদের এখানে আমরা এতগুলো প্রতিযোগিতায় নাম দিলাম, মাত্র ২ টো কম্পিটিশন ভিজিটে এসেছিল। কোন কম্পিটিশন? একটা হচ্ছে আমাদের নাম নিয়েছে, আর একটা বোধহয় ছদ্মবেশীর নাম নিয়েছে, ছদ্মবেশী সম্মান। আ কি আর একটা দুটো হবে। ঠিক আছে? এই দুটো আমার স্পেশালি মনে আছে। ভালো লেগেছে যে মানে তারা প্রকাশ্যে বলেছে যে এই দুটো এসেছে, বাদবাকি তো আসেইনি। না, তোমার তো অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেল। কি করলে একটু সুস্থতার দেখো, আসবে এখানে? সুস্থতা সেটা কিভাবে, এটা শুধু আমাদের তরফ থেকে নয়, সব দিক দিয়ে আসতে হবে। আমি যে ওই যে একটু আগে একটা কথা বললাম না? যে কোনো একজন কর্মকর্তা বলেছেন যে, "আমি এই কটা সম্মানকে ৬-৭ টা উঠতে সাহায্য করেছি। I have patronized them." তার মানে আমি কি এটা ইনডিরেক্টলি ধরতে পারি? আমার কাছে তার সাথে কি আমার ব্যক্তিগত শত্রুতা আছে? আমার কারো সাথে ব্যক্তিগত শত্রুতা নেই। আমি বলছি। শত্রুতা কিন্তু নেই। আমরা একটা ছোট্ট দুনিয়ার মধ্যে বাস করি। এটা এখন একটা মান অভিমানের পালা চলছে। সেটা না, সেগুলো তো আমাদেরকে ঠিক করতে হবে। মান আমি কি অভিমানের বলছি? পালা চলছে। এবারে তোমরা সেটাই ব্যাপারটা কি হয়েছে কি, আমি কি ধরতে পারি তার মানে তুমি তাকে ডিরেক্ট প্যাট্রোনাইজ করেছো মানে তুমি হয়তো মানে তার কাছ থেকে প্রাইসটা নিতেও মানে করেছো, প্রাইসটাও নিয়েছো। দেখো, এর সমাধান কি এটা যদি তুমি আজকের ডেটে বলো, এটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট। বের করতে হবে। দেখো, দুনিয়াতে এমন কিচ্ছু নেই হুম। যার কোনো সলিউশন নেই।
কিন্তু ৪০ বছর হয়ে গেল দুর্গাপুজোতে শারদ সম্মান চলছে। এখন তো এবার আপডেটের দিকে যাবে। এত প্রবলেমের দিকে গেলে দেখো ক্লাব প্রবলেমটা কোথায় হচ্ছে জানো তো? এখানে ক্লাবগুলোরও কিছু ক্ষেত্রে দোষ আছে। আমি বলছি না সব ক্ষেত্রে। কিন্তু কিছু ক্ষেত্রে বড়, বড় ক্লাবগুলো তারাও ভাবছে আচ্ছা আমরা পুরস্কারটা আমাদের পেতে হবে। তার জন্য ভেতরেও সেটিং করছে। এটা তো এর আগেও তুমি অন্যান্য ইন্টারভিউ নিয়েছো, তারাও বলেছে অনেকে। তারাও তাদেরও এটা মনের আশা যে আমরা যাতে এশিয়ান ম্যাচটা পেতে পারি। এশিয়ান ম্যাচটা পেলে আমরা বেশি স্পন্সর আনতে পারবো। আমরা বেশি স্পন্সর আমরা ফুটবল নিয়ে করতে পারবো। দেখো প্রত্যেকটি ক্লাবেরই একটা তাদেরও একটা ইয়ে আছে যে আমি কোন দিকে জিনিসটা এগিয়ে নিয়ে যাব। তাদেরও একটা লক্ষ্য হয়তো আছে। তাই জন্যই তারা টাকা দিয়ে হলেও হয়তো এশিয়ান পেইন্টসের জন্য সেটিং করছে। কারা করছে আমি জানি না। কারা করছে আমি জানি না। করছে। তুই হাসছো কেন? কারা করছে আমি জানি না। কিন্তু আমাদের দেখো আমাদের কাছে অনেক খবর আসে। সবই শুনি। কিন্তু আমাদের কাছে এখন যদি বলো, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করে কে করছে? আমি কি তার প্রমাণ দেখাতে পারবো কি? কারা করছে? ভেতরে, ভেতরে কিন্তু সেটিং হয়ে গেছে। কিন্তু আমি তার প্রমাণ দেখাতে পারবো না। সেই প্রমাণ আমার কাছে নেই। তাই আমি বলছি যারা প্রমাণ দিতে পারবে অনেককে আমি শুনেছি তোমাদের তুমি অনেকের সাথে ইন্টারভিউ নিয়েছো যে তারা প্রমাণ দেখিয়ে দিতে পারবে। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কারা প্রমাণ দেখাতে পারবে তাদের কাছ থেকে প্রমাণ নাও। আমরা প্রমাণ দেখাতে পারবো। কিন্তু আমরা যেন কানে প্রচুর শোনা। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এটাই স্বচ্ছতাটা আনা দরকার। কিভাবে আসবে আমি জানি না। নিশ্চয়ই সেখানে ক্লাবগুলো যারা আছে তারা যদি মনে করেন যে তাদেরও একটা যেমন আ ফোরাম আছে, ফোরাম ফর দুর্গোৎসব আছে। যদি আ মনে করে আমাদের সত্যি কথা বলতে আমাদের কোনো ফোরাম নেই। সমাজ সম্মানে কোনো ফোরাম নেই। শিল্পীদের একটা ফোরাম আছে। আ ইয়েদের একটা ফোরাম আছে। পুজো কমিটিগুলোর একটা ফোরাম আছে। আমাদের কোনো ফোরাম নেই। একবার চেষ্টা করেছিলাম ফর্ম করার। কিন্তু এদেরকে সবাইকে পাবো কোথায় এক ছাতার তলায়? সবাইকে। ধরো এশিয়ান পেইন্টস। আমি এশিয়ান পেইন্টসেরই নাম নিচ্ছি। আমি এশিয়ান পেইন্টসকে যোগাযোগ করব। তাদের তো মেইন অফিস সান্তাক্রুজে। আমি কার সাথে যোগাযোগ করব? কারো তো একটা সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা আনন্দবাজার। আনন্দবাজার প্রতিযোগিতাটা করছে সেও একটা ইভেন্ট কোম্পানিকে দিয়ে দিচ্ছে। আমি তো নিশ্চয়ই ইভেন্ট কোম্পানির কাছে যাব না। আমি কোম্পানি কার কাছে যাব? আমাদের মতো যারা আমরা আছি, ও আছে বা আরো অনেক কম্পিটিশন আছে যাদেরকে আমাদের মুখে আমরা চিনি। তাদেরকে আমরা রেখে দেব। তাই বলে কি সবাইকে কি আমি একটা ছাদের তলায় কি আনতে পারছি? সেটা কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে? ক্লাবগুলো ওই ফোরামের মাধ্যমে তারা যদি আমাদের সাথে যদি ব্যক্তিগতভাবে বসতে চায় ফোরাম, আমরা নিশ্চয়ই বসবো। ফোরাম যদি এদের সাথে বসতে চায়, ওরাও নিশ্চয়ই আশা করি বসতে চাইবে। আরো অন্যান্য কম্পিটিশন যারা আছে, তারাও যদি ফোরামের সাথে বসতে চায়, নিশ্চয়ই বসতে পারে। বসে একটা পদ্ধতি যাতে যেটা lucrative for us also that is lucrative for them also এই পদ্ধতিতে হবে যাতে কোনো প্রবলেম কারোর যাতে না হয়। সেটা একটা শিল্পীর হতে পারে, একটা সম্মান হতে পারে, একটা ক্লাবের হতে পারে, একটা মিডিয়ার হতে পারে। মিডিয়ারও অনেক ইয়ে থাকে। আমি এই বছর দেখেছি, এই বছর অনেক আ তারা বলেছিল যে প্রতিমার ছবি তুলবেন না। প্রতিমার ছবি তুলবেন না। তারা কি হয় ঠিক আছে ছবি বা তুললেও ছাড়বেন না মিডিয়াতে। আচ্ছা দেখো কি হয় কি আমি যদি আগেই যদি ছবিটা তুলে যদি মার্কেটে ছেড়ে দিই, অ্যাকচুয়াল টাইমে না ইন্টারেস্টটা লোকে হারিয়ে ফেলবে। কিন্তু তারা ছবি তুলে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট করে দিল ফেসবুকে। কারা? আছে, মিডিয়ার লোকই আছে। মিডিয়ার লোকরা। তারা হয়তো চ্যানেলে পোস্ট করেনি। কিন্তু ব্যক্তিগতভাবে তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দিল। ভুল ভ্রান্তি সব জায়গাতেই আছে। কেউ বলতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে কি না ক্লাব বলতে পারবে, না শিল্পী বলতে পারবে, না মিডিয়া বলতে পারবে, না শাসনও বলতে পারবে। সবাই ঠিক। ভুল ভ্রান্তি সব জায়গাতেই আছে। এটাই শোধরাতে হবে। হ্যাঁ, একটা প্রসেসের মাধ্যমে শোধরাতে হবে। একদিনে হবে না। সলিউশন যদি বের করতে হয়, তাহলে সবাইকে একসাথে বসতে হবে। ২০২৬ কি আমরা একটু তুলনামূলক ভালো দেখতে পারবো? আশা করছি, আশা করছি মানে আজকে মানে এরকম হবে না তো ও যে যেটা একটু আগে বলছিল যে 60% হ্যাঁ, হ্যাঁ। হতে পারে সেটা 60% থেকে 40% এ নামলো, 30% এ নামলো। একবারে কোনো জিনিস সলভ হয় না। ইট টেকস টাইম।
মানে যেগুলো ক্লাব ডাইরেক্ট বলছে যে আমাদের কাছে চলে আসছে স্বামী-স্ত্রী মিলে ঢুকে হ্যাঁ, গেল। ওটা কেউ ওটা একজন বলছে যে 1599 এ আমি পেয়েছি। কেউ বলছে আমি তো জানিই না আমি জাজ চলে এটা এসেছি। এটা আরো আমি একটা আমি এড আমি করে দিই। শুনেছি এটা। হ্যাঁ, আমি আরো একটা এড আমি করে এটা দিই। তোমার ইন্টারভিউতে আমি শুনেছি। হ্যাঁ, আমি আরো একটা এড করে দিই। চেতলা অগ্রণী বলছে যে আমাদের কাছে ৭ খানা গাড়ি ঢুকলো। তাদেরকে এত করে আমাকে পাস দিতে হচ্ছে। মানে জাজেসের শেষ নেই। গাড়ি দাঁড় করাতে জায়গা পাচ্ছি না। তো এইগুলোকে যদি একটু ঠিকঠাক করা যায়, আমাদের মনে হয় একটু পুজোটা অবশ্যই সবকিছুই দেখো, ব্যাপারটা হচ্ছে এই যে তুমি যে আমি এই যে কথাগুলো তুমি তুললে এবং এগুলো কিন্তু তোমার যে পূর্ববর্তী বক্তা যারা ছিল তাদের তোমার ইন্টারভিউ তোমার কিন্তু আমরা ফলো করি, আমরা সবাই ফলো করি। আমি কিন্তু এটা শুনেছি। লিস্ট এইটুকু বলতে পারি, না আমাদের এখানে সেরকম আছে বা বঙ্গশ্রীর আছে। না, বঙ্গশ্রী আর নেই বলেই তো আজকে এখানে সাহস দেখিয়ে তারা ডেকেছে। যে আমাদের কিছু কথা আছে। আমরা আমরা কিন্তু আমি কিন্তু বলছি 40% বা 60% কে একটু ঠিক করা যাবে? ঠিক করতে সেটা তো হবে, সেটা তো এরকম দুটো ঠিক নিতে হবে করতে তো। হবে। না, প্রথম আমার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অবশ্যই ঠিক করতে হবে, কিন্তু কয়েকদিন আগে প্রত্যুষা ফেসবুকে একটা পোস্ট করেছিল। প্রত্যুষা ফেসবুকে একটা পোস্ট করেছিল যে একটা কোনো একটা ব্লগার কেউ একজন, তার কাছে একটা লিস্ট চলে এসছে, সেই তাকে বলছে যে তারা যাবে ক্লাবে ক্লাবে, সেই কার্ডটা পরে চলে যাবে, গিয়ে সেই ঠাকুর তারা দেখবে, একজনই একজনই সেই ঠাকুর তারা দেখবে, দেখে নিয়ে তারা বাড়িতে এসে নাম্বার দেবে, সেখান থেকে প্রাইজ হবে। এটা কীরকম ব্যাপার স্যাপার না, আমি না ঠিক এটা বুঝতে পারলাম না। আর তুমি যে স্বামী স্ত্রী কথা বলছো না, 2019 সাল, আমি নামও নিয়ে নিচ্ছি, উমা প্রণাম, স্বামী স্ত্রী ছেলে বউকে নিয়ে দুটো বাইকে করে গিয়ে প্রাইজ দিতে গেছে, দুটো বাইকে করে প্রাইজ দিতে গেছে। সেটা আছে এখন আর? না, নেই, ও উড়ে গেছে, ওই হুশ হয়ে গেছে। শোনো দাদা, একটা কথা বলে দিচ্ছি, একটা টপে না সবসময় থাকা যায় না। কোনো একটা ক্লাব অনেকগুলো এশিয়ান পেন্টস পেয়েছে, তারা কিন্তু অনেক দিন হয়ে গেল এশিয়ান পেন্টস পাচ্ছে না। এখন একটা ক্লাব এশিয়ান পেন্টস পাচ্ছে অনেকগুলো। সবসময় কেউ টপে থাকতে পারে না। রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। রেকর্ডটা অলওয়েজ তৈরি হয়। আজকে কিছু কিছু রেকর্ড তৈরি এমন হয়েছে, বলতেই পারে যে কিছু রেকর্ড তৈরি হয়েছে, এমন ভাঙতে নাও পারে। সচিন টেন্ডুলকার প্রথম 200 বানিয়েছে, তারপর তো বীরেন্দ্র সেহবাগ বানিয়েছে, তারপর আমাদের রোহিত শর্মা বাজি, বাট প্রথম কে ভারতীয়? সচিন টেন্ডুলকার। তেমনি কিছু কিছু রেকর্ড আছে ভাঙা যায়, কিছু রেকর্ড আছে আমরা ভাঙতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে এই যে ব্লগার্স, এখন তো ব্লগার্সে যাওয়া না, কিছু কিছু ব্লগার্স আমি গিয়ে দেখছি যে প্যান্ডেলে গিয়ে বলছে অমুক প্যান্ডেল, মানে তার বাংলা আর ইংলিশের মধ্যে বাংরেজি হয়ে যাচ্ছে। বাংলায় বল, আরে ভাই তুই ইংলিশে বল আর বাংলায় বল, প্রথম। দ্বিতীয়, এটা খুব ভালো করেছে কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। তা তুমি তাহলে এটাকে রিভিউ কেন দিচ্ছ? আমার দেখা সেরা 10টা পুজো, অমুক অমুক নাম নিল, একটা পুজো মানে কি এটা কি একটা মুখ করেছে, আমি বুঝতে পারলাম না। আরও কিছু ব্লগার্স যারা নেগেটিভ কন্টেন্ট নিয়ে যাচ্ছে, তারা গিয়ে বলছে এটা কে দাঁড়িয়েছে, বুড়িমা দাঁড়িয়ে আছে। একটা শিল্পকে তারা নিয়ে খিল্লি করছে। এখন যেটা হয়ে গেছে তা কী বলো তো, ওই পাতি কিছু ব্লগার্স আছে, পুজো প্যান্ডেলে যায়, বোঝে কিছু না, আহ, নিজের ফলোয়ার্স দেখিয়ে ক্লাবের কাছে বলে, ক্লাবও হয়তো মানে সততাভাবে বলে আচ্ছা ঠিক আছে তুমি আসো, তুমি রিভিউ, তুমি ব্লগ করো, রিচ বাড়বে, একটা জায়গা পাবে। সেখানে করার পর তারা গিয়ে এইসব কন্টেন্টগুলো ফেলে। ক্লাব তো প্রথমে বুঝতে পারে না, পরে গিয়ে কন্টেন্ট দেখতে পায়। এগুলো সত্যি খারাপ লাগে না আমাদের? আজকে আমরা পুজো করি বা আমরা সাহস সম্মান করি, যাই আমরা করি, আমরা খুব মন থেকে প্যাশন দিয়ে আমরা তা করি। এমন না যে মানে করতে হবে এই ঘরের খেয়ে বনের মধ্যে, যেটা দেবাদিত্যদা বললো, আমরা অ্যাকচুয়ালি ঘরের খেয়ে বনের মধ্যে হারাই। নাহলে আমাদের কী টাকা পড়েছে পকেট থেকে টাকা বার করে দেওয়ার, এখান থেকে ছুটে একে ওকে তাকে বল কী করার। কিন্তু হ্যাঁ, সারসম্মানে স্বচ্ছতা থাকা জরুরি, শুদ্ধ থাকা জরুরি, সারসম্মানে ফোরাম হওয়া জরুরি। তাতে সারসম্মানে যদি কেউ আমরা হেড পাই না, আমরা কোনো একটা মাথা পাই না, আমরা সত্যি মানে আমরা সত্যি ভালোভাবে এগোতে পারবো। তখনও কিন্তু একটা প্রসেস, তুমি যেটা বলছো না প্রসেসের কথা, সেই প্রসেসটাও একটা ঠিক জায়গায় আসবে। এবং আরেকটা জিনিস তোমাকে বলি, স্বচ্ছতার কথাই যখন উঠলো, এই বছরেরই ঘটনা। দেখো কি হয় কি যে আমরা তো ওই যে বললাম না, আমরা এমন একটা দুনিয়ায় থাকি, বাস করি যে আমাদের একের সাথে একের সম্পর্ক তৈরি হয়ে যায়। সেখানে আম কোনো একটা ক্লাব কর্মকর্তা যদি মনে করে যে আমাদের সাথে যুক্ত হতে চাইবে, যুক্ত হতেই পারে। তো সেরকমই ২ জন ব্যক্তি আছে, আমি নাম নিচ্ছি না, যে আমাদের সদস্য। সে দুর্গাপুজো করে। কিন্তু সে সদস্য মানে কিন্তু শুধু সম্মানের জন্য সদস্য তা কিন্তু নয়। সারা বছর ধরে অন্যান্য যে সমস্ত আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে, বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটি থেকে শুরু করে সেখানেও তারা ইনভলভড আছে। কিন্তু এবং
তারা কিন্তু মানে যখন জাজিং এর তারা হয়তো বলতে তুমি হয়তো বলবে যে তারা কি তার মানে তাদের নিজেদের পুজোতে যাচ্ছে? না, তারা কিন্তু নিজেদের পুজোতে যাচ্ছে না। গিয়ে জাজিংটা করছে না। তারা হয়তো অন্য পুজোতে যাচ্ছে। কিন্তু পুজোটা বোঝে। সেও কিন্তু পুজোটা বোঝে। এবার বিষয়টা হচ্ছে সেরকমই একটা ব্যক্তি হয়তো আমাদের সাথে যুক্ত। ২ জন বললাম, তার মধ্যে ১ জন যুক্ত আছেন। তিনি কিন্তু বলে বসলেন তার তার ক্লাবকে যেহেতু আমরা টপ 24 বা তাদেরকে পুরস্কার দিইনি। ও! তুমি সদস্য বলে আমি কেন তোমায় বেনিফিট দিতে যাবো রে বাবা? সেই বেনিফিট আমি দিতে পারবো না। তাহলে তাহলে অন্য যে মেম্বারটা আছে সেও বলতে পারে যে আমার পুজোকে ঢোকাও। আমি বলতে পারি আচ্ছা এই ক্লাবটা তো আমার চেনাশোনা, খুব আমার পরিচিতি আছে। এই শিল্পীর সাথে আমার খুব ভালোবাসা আছে। একে ঢোকাও। বলতেই পারি। আমি কিন্তু সেটা পারব না। আমাকে স্বচ্ছতাটা বজায় রাখতে হবে সোমনাথ। আমি আজকে স্বচ্ছতাটা বজায় রেখেছি বলেই আজকে ১২ বছর এই মার্কেটে টিকে আছি। ও স্বচ্ছতাটা রেখেছে বলেই ৭-৮ বছর টিকে আছে। যারা স্বচ্ছতা রাখবে না আগামী দিনে তারাও একটা না একটা দিন চলে যাবে। ঠিক। আশা করছি আমরা অনেকটাই শেষের দিকে আছি। একদম শেষের দিকেই। আ আমরা চেষ্টাও করব যাতে সামনের বছরে খুব ভালোভাবে প্রত্যেকটা শারদ সম্মানী যারা আসছে তারা যেন এইরকম ক্লাব কর্তৃপক্ষের মধ্যে যে মানে ক্ষোভটা রয়েছে যাতে একটু কমাতে পারে সেটা অবশ্যই দুজনকে তো এগিয়ে আসতেই হবে। তারপরেও যদি আরো কাউকে জয়েন করাতে হয় সেটাকে নিয়ে একটু ভালোভাবে ভাবতে হবে। এই নাম্বারগুলো কি নির্ভর করে যখন ১ম এশিয়ান পেইন্টস দিয়ে দেয় তারপর তোমরা নাম্বারগুলো সেট করো না আগের থেকে নাম্বার চলতেই থাকে? না, না, এশিয়ান পেইন্টস এর আমাদের কোনো সম্পর্ক নেই। না, না। না, তুমি এই যে কথাটা বলে এশিয়ান পেইন্টস তো সপ্তমীর দিন হ্যাঁ, প্রাইস ডিক্লেয়ার আর করেছে। আমাদের ষষ্ঠী, তার আগে আমাদের তো আমাদের পঞ্চমী প্রাইস ষষ্ঠী হয়। ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা তার আগে তোমরা দিয়েছিলে? হ্যাঁ, আমাদের আমরা ষষ্ঠীর দিন পঞ্চমী ষষ্ঠী আমাদের প্রতিবার পঞ্চমীতে তো এবার ষষ্ঠী হচ্ছে আর দেবাদিত্য যাতে ষষ্ঠীর সময় হয়। আমরা উল্টে দেখি যে আমাদের প্রাইজের সাথে এশিয়ান পেইন্টসের প্রাইস মিলে গেছে। মিলে যাচ্ছে। আমরা দেখি তো এটা। আমরা দেখতে পাই আমরা এই বছর আমি তাও আমার অ্যাজ এ সায়ন্তনদের ব্যক্তি বিশেষে আমার প্রতাপাদিত্য তিকোন প্রাককে পছন্দ ছিল। কিন্তু আমাদের বলল না ছোট ভাইদের পুজোকে দেখা উচিত, সেই হিসাবে শ্যামাপল্লী সেরা প্রতিমা পেল। নাহলে আমার পছন্দ ছিল মানে অ্যাজ এ আমি সায়ন্তনদের হিসাবে জাজেসরা তারা ঠিক করেছে ঠিক যে আছে। তারা সেই হিসাবে। এবার আমরা শুধু সায়ন্তন কাছ থেকে জানতে চাইছি, সায়ন্তন তুমি যে জাজমেন্ট করো, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি তো জাজমেন্ট করি না। কখনোই করো না? না, 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 আমি কে জাজ হওয়ার? আমি তো এই বঙ্গশ্রী শারদ সম্মানের একজন সাধারণ কর্মকর্তা। তোমার কাছে নাম্বার দেওয়া নয়। না, 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 আমার কাছে নাম্বার দেওয়া নয়। জাজ আলাদা আমি হয়। তো বেরোইও না। প্রথম কথা আমি বেরোইও না। আমি একমাত্র প্রাইজ দেওয়ার দিন বেরোই। আর না হলে কোনো ফাইনাল জাজমেন্টের সময় যদি কোনো অফিসিয়াল থাকে সেখানেও। কাজ করো নাকি? কিসের? তোমার জাজমেন্ট কি তুমি করো? মানে তোমার যে ওই কি বলে বর্ণ পরিচয় আছে সেই যে সিট থাকে তার মধ্যে কি তুমি ইনপুট দাও না তোমার জাজেস গুলোই ইনপুট দেবে? জাজেস ইনপুট দেবেই। তুমি দাও? আমি যদি ভিজিট না করি আমার কোনো ইনপুট দেওয়ার জায়গাই নেই। না এমনি যখন ভিজিট করো তখন তুমি অ্যাজ এ জাজও যাও? যদি আমি অ্যাজ এ জাজ যাই, তখন আমাদের একটা ইয়ে আছে যে ধর আমার ইয়ে আছে যে আমি কোন ব্যাচটা পড়ছি। জাজের ব্যাচ পড়ছি না অফিসিয়াল ব্যাচ পড়ছি। যদি অ্যাজ এ জাজ হিসেবে যাই, তখন নাম্বার দাও? তখন আমি হয়তো নাম্বার দিচ্ছি। কিন্তু যদি অফিসিয়াল হিসেবে যাই, কিন্তু তুমি কি এবছর এই জাজকে এই প্রভাবিত করো? আ যে জাজকে প্রভাবিত করো, "এই তুমি এটা তো হাতটা বড়, তুমি কি করে দিয়ে দিলে এটা আমি ওটাকে?" তোমাকে জাজিং শিট দেখিয়ে দেবো সোমনাথ। আমি তোমায় জাজিং শিট দেখিয়ে দেবো সোমনাথ আমাদের। সেই আমি মানে সেই স্বচ্ছতা নিয়েই বলছি। সেইখানে জাজকে ওই যে তোমার একটা শুনেছিলাম যে পেন্সিল দিয়ে দেয়। আমরা কিন্তু পেন্সিল দিই না, আমরা পেন দিই। এবং পরবর্তীকালে কোনো একটা জায়গায় আমি গেছিলাম, বুঝলে সোমনাথ? আমি এমনি ঠাকুর দেখতে গেছিলাম। সে বলছে, "আমরা পুরস্কারটা পেলাম না।" তারা সেরা ২৪ এ উঠেছিল। টপ 10 এ জায়গা করে নিতে পারিনি। আমরা ভালো কাজ করলেও আমরা দিতে পারিনি। আমরা অপারগ ছিলাম। সে তোমার তো ইনভলভ থাকতে হবে। আমরা পেন না দিলে মানে তোমাদেরকে পেন্সিল দিতে হবে। আমি শুনেছি, মানে আমি শুধু মাথায় রেখেছি। আমি পেন্সিল দেব না তো। পেন। একটাই কারণে, সোমনাথ, যে জাজ করছে, আমি যদি তার পেনের উপরে যদি পেনটা চালাই বা তার পেন্সিলের উপরেও যদি পেনটা চালাই, তার মানে আমি সেই জাজকে আমি অসম্মান করছি। সে কিন্তু তার নিজের জায়গায় প্রতিষ্ঠিত। আমি কিন্তু তাকে অসম্মান করছি। সে অসম্মান করার রাইট আমার কাছে নেই। আমি অনেক তোমার আ এর আগের ইন্টারভিউগুলোতে অনেক জায়গায় শুনেছি জাজ কাগজ ছড়াছড়ি করছে। এগুলো কিন্তু মানে হওয়া উচিত নয়। যদি এটা হয়ে থাকে সেটা সত্যিই মানে দুর্ভাগ্যজনক।
এবং আশা রাখি আগামী দিনে এই সমস্ত জিনিসগুলো যাতে দেখতে না হয় আমাদেরকে, বা দেখতে না হয় বা শুনতে না হয়। আমরা একটা আমরা তো একটা ছোট্ট দুনিয়ার মানুষ। পৃথিবীটা গোল। আসুন না সবাই মিলে চেষ্টা করি পুজোটাকে একটা সুস্থ জায়গায় নিয়ে যাই। সেটা একটা ক্লাব কর্মকর্তারও যেমন আ ইয়ে আছে, শিল্পীরও আছে, মিডিয়া আছে, আমরা যারা সারাসমান আছি সবাই ৪ জন ৪ টে স্তম্ভ, ৪ টে স্তম্ভ একসাথে মিলিত হয়ে একটা সুস্থ জায়গায় নিয়ে যাই না? যাতে এই কাদা ছড়াছড়িটা বন্ধ হোক একদম। এবং আ ভালোভাবে দুর্গোৎসবটাকে আমরা এনজয় করতে পারি। এনজয় করতে পারি। সাধারণ মানুষরা ইয়ে করতে পারে এবং যেটা একটা জিনিস বলতে ও বোধহয় ভুলে গেল যে প্যারামিটারের কথা যখন বলছিলে, আরেকটা প্যারামিটার আমরা খুব দেখি। সেটা হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট। আসল ক্রাউড ম্যানেজমেন্ট তখনই আমি দেখতে পারবো। তুমি আমাকে ওই আমি স্পেশাল জাজ বলে বা আমি কর্মকর্তা বলে আমাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য তুমি ক্রাউডকে আটকে রাখলে আমরা ঢুকে গেলাম। আসল জাজমেন্ট তখনই হবে যখন তুমি ক্রাউডকে ছেড়ে দেবে আর সঙ্গে আমাদেরকেও অ্যাটেন্ড করবে। তখন দেখব ক্রাউড ম্যানেজমেন্ট কাকে বলে। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্রাউড ম্যানেজমেন্ট। এবং এটা আমরা করে থাকি। অনেক ক্ষেত্রে আমরাই বলি যে ছেড়ে দিন। তারপর আমরা আমরা দেখতে চাই যে কিরকমভাবে ম্যানেজ করে। আমাদেরকেও হ্যান্ডেল করছে আর পাবলিককেও সামলাচ্ছে। কিভাবে দুটো একসাথে ব্যালেন্স করে করতে পারে। তবে শেষ কথা একটা বলেই শেষ করব, যেটা আমি বলছিলাম যে আমরা এই ৪ টে স্তম্ভ যারা দাঁড়িয়ে আছি, সাহস সম্মান, পুজো কর্মকর্তা, আ শিল্পী, মিডিয়া বা অন্যান্য যারা আছি, সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত হয়ে উম ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে যাতে দুর্গোৎসবটাকে আমরা আরো উচ্চ জায়গায় নিয়ে যেতে পারি। একদমই। অসংখ্য ধন্যবাদ বর্ণপরিচয় এবং বঙ্গশ্রীকে আমাদের শারদ সম্মান নিয়ে যে কথাবার্তা চলছিল তাতে জয়িত্রী টিভিরও একটা ইনপুট দিয়ে আমরা রিকোয়েস্ট করব, যেহেতু প্রায় ৯৫-১০০ টার শারদ সম্মান আমরা জানতে পারছি। যদি এমন আমরা বেছে নিই যেগুলো বড় শারদ সম্মান, তারা বড়দেরকে দিক না প্রাইজ। ছোটগুলো যদি একটু ছোট পুজোকে যদি একটু বেশি সাপোর্ট করে, তাদেরকে মানে জায়গায়, জায়গায় গিয়ে যদি ওদেরকে প্রমোট করে, আমার মনে হয় শারদ সম্মানটা আরো একটু বেশি ভালো হয়ে যাবে। আর আমি বড় ক্লাবদেরকে বলব, যারা এই ছোট, ছোট পুজোকে সাপোর্ট করছে, সেই শারদ সম্মানগুলোকে যেন এমনিই তাদেরকে পাস দেওয়া হয়, তাদের ওই সার্টিফিকেটে যে না, ঠিক এমনি যেন পাস দেওয়া হয় যে না তুমি ভালো কাজ করছো, আমি তোমাকে রিওয়ার্ড দিচ্ছি। বড় পুজোরা যেন ছোট শারদ সম্মানদেরকে এইভাবে সাপোর্ট করে। আর ছোট শারদ সম্মানগুলো যেন আগ বাড়িয়ে বড়দেরকে দেখাবার দরকার নেই। তারা এমনি বিরক্তি হচ্ছে আস্তে, আস্তে করে। তারা যেন ছোট পুজোগুলোকে অনেক বেশি দেয়। অবশ্যই প্রমোট করতে হবে। প্রমোট করতে হবে, ঠিক আছে? নইলে এই ছোট পুজোগুলো হারিয়ে যাবে। তখন সব বাজেটের চাপে না, অলরেডি কিন্তু এরকম আমি তোমায় দেখাতে পারি সোমনাথ, কলকাতার মানচিত্রে এরকম অনেক ছোট সা পুজোগুলো আছেন। আস্তে, আস্তে মানে থিম পুজো করছে, সাবেকি ফিরে আসতে বাধ্য হয়েছে। তারা পেরে উঠছে না। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। ভালো ধন্যবাদ, থাকবেন। ধন্যবাদ সোমনাথ। আগামী ২০২৬ ভালো হোক। একদম তোমাদের এন্টার টিম এবং তোমাদের দর্শকরাও মানে ২৬ সেপ্টেম্বর ২৬ মানে ভালোভাবে সবকিছু হোক। একদম ২৬ খুব অনেক কিছুই ভালোভাবে আছে। হোক। একদমই তাই।